আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। সবার কি অবস্থা? তোমাদের সবার গণিত পরীক্ষা, তোমরা সবাই গণিত পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত, খুব বেশি টেনশনে আছো। সো তোমাদের গণিত পরীক্ষার সবচাইতে বেশি সমস্যা যে জায়গায়, তোমাদের এমসিকিউর আরও একটা ক্লাস আজকে অনুষ্ঠিত হবে। তোমরা যারা যারা যুক্ত হয়েছে গতকালের মতো সবাইকে ঝটপট ঝটপট এবং চটপট এবং কটপট যাই হোক, তুমি এখন শেয়ার করো, সবাইকে নিয়ে আসো, কারণ সবাই মিলে আমরা একসাথে এই ক্লাসটা করবো ইনশাল্লাহ। এবং সবাই মিলে ক্লাস করলেই আমরা একটা এনজয়েবল মুমেন্ট পাবো আশা করছি। এবং আমাদেরকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, দুইটা জিনিস কনফার্ম করো। প্রপারলি শুনতে পাচ্ছ কিনা কান দিয়ে, এবং দেখতে পাচ্ছ কিনা চোখ দিয়ে। আজকে তোমাদের 2 নাম্বার ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছ কিনা চোখ। সিকিউ দেন। সিকিউর জন্য একটা ভিডিও দিছি কিভাবে পাস করতে হবে। আর যারা পাস করতে চায় না, শুধুমাত্র ভালো রেজাল্ট করতে চায়, তারা অলরেডি জানে কি কি পড়তে হবে, ঠিক আছে? কারণ তারা 2 বছর যাবত পড়াশোনা করছে। কিন্তু এখন তোমাদের যারা ফেল ঠেকাইতে চাইতেছো, পাস করতে চাইতেছো, তোমাদের জন্য এমসিকিউ দিচ্ছি। কারণ যারা ফেল করে, তাদের 95% ফেল করে এমসিকিউতে। কারণ সিকিউতে পাস করা সহজ, সিকিউ এসকিউগুলোতে পাস করা সহজ হয়ে যাবে। 2টা সিকিউ 20 মার্ক, আর একটা সিকিউ শিখতে পারলে, একটা জিমে থাকতে পারলে 30 মার্ক শিওর। 30 মার্ক শিওর মানে তুমি পাস নিশ্চিত, তাই না? আর এবার আগে তো ছিল 23 মার্ক, মেবি, হ্যাঁ আগে ছিল সিকিউতে 23 মার্ক, এখন 2টা লিখলেই পাস। 2টা যদি পরিসংখ্যান থেকে কেউ লিখে আসতে পারে, হ্যাঁ তো পাস করবে, কারণ এবার 50 মার্ক, তাই না? আবার সাথে এসকিউ আছে। তো যদি আলাদা পাশও ধরি, এবার কিন্তু পাশেরই এটা মনে কমাইছে, কারণ টেস্ট ছিল তো মিনিমাম 20-এর ভিতরে আসে। আর যদি কারো বই শেষ হয়ে থাকে, তাহলে প্র্যাকটিস করার জন্য মডেল টেস্ট আছে বিভিন্ন কোম্পানির, এরপরে টেস্ট পেপার আছে, সেগুলো প্র্যাকটিস করলে এনাফ। ঠিক আছে, তাহলে শুরু করবো আমরা এখন। সবাই সবাই শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ট্রোডাকশন দেওয়ার মতো সময় আসলে আমাদের এখন নাই, আমরা সরাসরি ক্লাসে চলে যাওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, এবং যারা মোটামুটি আমাদের প্রত্যেকটা অধ্যায় আপনাদের করা আছে বা মোটামুটি ধারণা আছে, তারা আজকের এমসিকিউ ক্লাসটা আশা করি বুঝতে পারবেন। যদিও কিছু কিছু আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ক্লাসগুলোর রেকর্ড কিন্তু, ক্লাসের রেকর্ডটা কিন্তু পেজে থাকবে। আপনারা ক্লাসটা শেষ হলে চাইলে সেই অংশটুকু আবার একটু রিপিট করে দেখে নিতে পারেন, যে আবার একটু পুনরায় দেখে নিলেন। বা আপনারা যখন ক্লাসটা, যে এমসিকিউটা বুঝতেছেন না, তখন কত মিনিট চলমান আছে সেই জায়গাটা একটু ফোকাস করলেন, যে আসলে এখন ধরেন যে দেখলেন যে এখন 22 মিনিট চলতেছে, ওই সময় এমসিকিউটা আপনি বুঝেন না, ক্লাসে ক্লিক করলে তো আপনি মিনিট দেখতে পারতেছেন। তখন ক্লাস শেষ হলে আপনি রেকর্ডিংয়ে গিয়ে 22 মিনিটের জায়গায় চলে যাবেন, গিয়ে জাস্ট ওই এমসিকিউটা আবার একটু দেখে নেবেন। বুঝাইতে পারছি আমি কথাটা? তো এখন ক্লাস যেহেতু আমাদের অনেক বড় লং হয়ে যাবে, যে আমরা বেশি এমসিকিউ সলভ করাইতে গেলে আমাদের ক্লাসটা লং হয়ে যায়, এবং রিপিট করতে গেলে আরও লং হয়ে যায়। যেহেতু আমাদের প্রাইভেট ব্যাচে তো আমরা এই এমসিকিউগুলো দেখা যায় আমরা 240টার অধিক এমসিকিউ শেষ করছি, প্রায় 250টা এমসিকিউ শেষ করছি, যেখানে আমাদেরকে 9টা ক্লাসে শেষ করতে হয়েছে। সো এখন তো 9টা ক্লাস নেওয়ার মতো সময় নেই আমাদের হাতে, আমাদের তো সময় আছে মাত্র 3 দিন, আমরা 3টা ক্লাস নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এমসিকিউ যদি বেশি সলভ করতে চাই, রিপিট করতে গেলে একটু টাইম বেশি লাগে, বা রিপিট করা যায় না আসলে, মানে সম্ভব হয় না সব ক্ষেত্রে। মাঝে মাঝে হয়তো করা সম্ভব হয়, আমি যতটুকু সম্ভব হয় করবো ইনশাল্লাহ। তারপর আপনারা যদি রিপিট দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের রেকর্ড তো থাকবে, যে অংশটা বুঝেন নেই সেই অংশটা সময়টা একটু দেখে নেবেন, নিয়ে আপনি ওই ক্লাসের অংশটা গিয়ে আবার ওই 20 মিনিট 22 মিনিট ধরেন যে জায়গায় বুঝেন নেই সেই জায়গাটা একটু দেখে নিলে, 1-2 মিনিট দেখে নিলে হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি আমি? ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমে সবাইকে স্বাগতম গণিতের এমসিকিউর সেকেন্ড ক্লাসে। সো দেখি, দেখেন কি বলছে, একটি বাহুর, এটা বায়ুর আসছে বলে, একটা বাহুর হবে,
একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি কোনটি আঁকা সম্ভব? কি বলছে? একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? সো আমরা একটা সম্পাদ্যতে আপনারা দেখবেন যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করি আমরা? প্রথমে যে কোনো একটা বাহু নেই, ধরেন যে কোনো একটা বাহু এডি নিলাম। তারপর কি করি আমরা? ধরেন একটা বাহু আপনাকে দেওয়া আছে 3 সেন্টিমিটার, হ্যাঁ 3 সেন্টিমিটার একটা বাহু দেওয়া আছে। তখন আপনি কি করেন? এই বাহুর মাপ নিয়ে এখান থেকে এডি থেকে এসি অংশ কেটে নেন। তারপর কি করি আমরা? একে কেন্দ্র করে আমরা কি করি? একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। সেটা কিভাবে? যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেই, পরে একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, উপরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ নিয়ে এখানটা লম্ব আঁকি, হ্যাঁ লম্ব আঁকি। সো লম্বটা আঁকার পরে আমরা কি করি? এখান থেকে আবার 3 সেন্টিমিটার কেটে নিই। তারপরে এখান থেকে ধরেন এটার নাম দিলাম বি। তারপর এখান থেকে একটা কি করি? এই 3 সেন্টিমিটার বাহু মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এখান থেকে আবার 3 সেন্টিমিটার বাহু নিয়ে একটা বৃত্তচাপ আঁকি বি ও সি কে কেন্দ্র করে। তারপরে বি সি এই ধরনের নাম দিলাম ডি, সি আর ডি যোগ করে দেই, বি আর ডি যোগ করে দিই। তখন আমরা একটা বর্গক্ষেত্র পাই আসলে। তার মানে এরকম একটা সম্পাদ্য আপনাদের আছে, আপনাদের খেয়াল আছে কিনা? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বর্গক্ষেত্রই আঁকা সম্ভব, আর অন্য কিছু আঁকা সম্ভব না। তাহলে একটা বাহুর মান যখন দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে, কারণ বর্গক্ষেত্র আমরা জানি কি 4টা বাহুই সমান। এই যে এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। তার মানে বর্গক্ষেত্রের 4টা বাহুর মাপই কি সমান। তো 4টা বাহুর মাপই যেহেতু সমান, তাহলে একটা বাহুর মাপ বললে তো আমি 4টা বাহু আঁকতে পারতেছি। তো ইজি হিসাব। আমি যদি এত কিছু নাও দেখি, এটা তো আমাদের ইজি হিসাব। সেটা কি? ধরেন একটা বাহুর মান যদি আমাদের দেওয়া থাকে, তাহলে 4টা বাহুর মাপই তো সেম। 4টা বাহুর মাপই যেহেতু সেম, তার মানে একটা বাহুর মাপ পাইলে আমি বাকি 4টা তো একই মাপ নিয়ে আমি এঁকে ফেলতে পারতেছি। সো শুধুমাত্র বর্গক্ষেত্রটাই কি করা সম্ভব? এক্ষেত্রে আঁকা সম্ভব। ওকে, তাহলে আমরা তারপরে নেক্সটে আসি। ওকে, কোন ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? কোন ত্রিভুজ অঙ্কনের জন্য আসলে 3টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। কয়টা? 3টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। হয় 2টা বাহু একটা কোণ, অথবা 2টা কোণ একটা বাহু, অথবা 3টা বাহু দেওয়া থাকলে আমরা কি করতে পারি? একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। কারণ আমরা জানি কি একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? আমরা জানি একটা ত্রিভুজে 3টা বাহু থাকে। সেক্ষেত্রে 2টা কোণ অথবা একটা বাহু দিলে, অথবা 2টা বাহু একটা কোণ দিলে, অথবা 3টা বাহু দিলে আমরা কি করতে পারি? একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে এটা আমাদের একটু মুখস্থ করে নিলে হয়ে গেল। ওকে, দ্য ডেঞ্জার ওয়ান কেন বলতেছি দেখেন, এটা একটু বুঝতে গেলে আপনাদের অসুবিধা বেগ পোহাইতে হইতে পারে। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিন। সেটা হচ্ছে কি, দেখেন আমরা জানি একটা বৃত্তের মধ্যে এই যে দেখেন এটা ও কেন্দ্র বিশিষ্ট ধরেন একটা বৃত্ত। এখান থেকে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখান থেকে একটা বিন্দু নিলাম বি বিন্দু। এখন এ বিন্দু থেকে একটা রশ্মি গিয়ে কেন্দ্রে মিলিত হয়েছে, আবার বি বিন্দু থেকে একটা রশ্মি গিয়ে কেন্দ্রিত মিলিত হয়েছে। তাহলে এ ও বি এটা কি কোণ হইলো? আমার কেন্দ্রস্থ কোণ। কারণ কেন্দ্রের সাথে কোণটা উৎপন্ন হয়েছে, যে কেন্দ্র এটা কি কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে। তাহলে এ ও বি আমার কি কোণ? এ ও বি কি হচ্ছে? কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ চিনলাম। এখন ধরেন এ থেকে একটা রশ্মি গিয়ে বৃত্তের সাথে মিলিত হয়েছে, আবার বি থেকে একটা রশ্মি গিয়ে এখানে বৃত্তের সাথে মিলিত হয়েছে। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, ধরেন নাম দিলাম সি। এটা তাহলে এসিবিটা কি কোণ হবে? বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তের সাথে কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে কোণ এসিবি কি কোণ? কোণ এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ চিনলাম। ওকে, ক্লিয়ার? তাহলে কেন্দ্রের সাথে যে কোণটা হবে সেটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণটা হবে সেটা বৃত্তস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ করলে পাওয়া যায়। মানে বুঝতে পারছেন? ধরেন এটার মান হচ্ছে 40, তাহলে এটার মান হচ্ছে 20। কারণ কি 20কে দ্বিগুণ করলে বৃত্তস্থ কোণকে আমি যদি দ্বিগুণ করি তখন আমি কেন্দ্রস্থ কোণ পাবো। তার মানে কি বৃত্তস্থ কোণের পাওয়ার কম না বেশি? কম। কেন্দ্রের মধ্যে পাওয়ার বেশি। যারা রাজধানীতে থাকে, ঢাকা শহরে থাকে, তারা একটু ভাবসাবে থাকে নাকি, কারণ তারা কেন্দ্রের মধ্যে আছে। সো যারা কেন্দ্রে থাকে ওখানে জীবনযাত্রার মানও বেশি, তাই তো? তাহলে কেন্দ্রের মধ্যে যে থাকে তার পাওয়ার বেশি। তার মানে কি এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হবে? দ্বিগুণ হবে। তাহলে বৃত্তস্থ কোণ যদি দ্বিগুণ করেন, এই যে বৃত্তস্থ কোণের 2 গুণ করলে, কি পাবো আমি? সমান সমান কেন্দ্রস্থ কোণ পাবো। এখন আমাদের চিত্রটা যদি একটু দেখি আমরা, দেখেন এখানে এই যে কিউ আর এস এটা একটা বৃত্তস্থ কোণ, আবার এখানে কিউ পি এস এটা একটা বৃত্তস্থ কোণ। এখানে থেকে আমরা যদি একটা জিনিস দেখি যে কিউ এবং এস থেকে, এই যে কিউ থেকে একটা রশ্মি এখানে গেছে,
এস থেকে একটা রশি এখানে আসছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কিউ ও এস হচ্ছে কেন্দ্রস্থ কোণ আমাদের। কোণ কিউ ও এস সমান সমান কি কোণ? এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। তারপর দেখেন কিউ থেকে একটা রশি পিতে গেছে, এস থেকে একটা রশি পিতে আসছে, তাহলে এটা কিউপিএস হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। কিউপিএস সমান কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটু আগে কি বললাম বলেন তো? বৃত্তস্থ কোণকে দ্বিগুণ করলে কেন্দ্রস্থ কোণ পাবো। তাহলে এটা যদি 104 হয়, তার মানে এটা তার অর্ধেক। বুঝেন নাই? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। কেন্দ্রের মধ্যে যে কোণটা হবে তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। শহরের লোকের দাম গ্রামের লোকের দামের অর্ধেক। কথা বুঝতে পারছেন? শহরে যারা থাকে একটু ভাবসাব বেশি থাকে। আমাদের এক হুজুর বলতো যে ঢাকা শহরের মধ্যে 2 কাঠা জায়গা নিয়ে তারা বাড়িওয়ালারা গোফে তেল দিয়ে কি করে? গোফে তেল দিয়ে পায়ের উপরে পা তুলে বসে বসে খায়। অথচ এতটুকু জায়গা তো আমাদের বাড়ির ল্যাপটিনের সামনেও পড়ে আছে। ল্যাপটিন ছিলেন মানে বাথরুমের সামনেও পড়ে আছে গ্রামের মধ্যে। সো গ্রামের মধ্যে জায়গার দাম নাই, জায়গার দাম কি? অর্ধেক। তাহলে এটা দ্বারা আমরা এটা কেন বললাম উদাহরণটা? কারণ আমাদের কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা থাকবে তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, মানে যারা গ্রামের দিকে থাকে, বৃত্তের সাথে যে লেগে আছে। সোজা কথা যদি বলি, আর সহজ করে কিভাবে বুঝাবো দেখেন। তাহলে এটা যদি 104 হয় তার অর্ধেক হবে এটা। 104 এর অর্ধেক কত? 52। তার মানে এই কিউপিএস এটা হচ্ছে আমার কত? বৃত্তস্থ কোণ। এটা কত? 52 ডিগ্রি। এটা আমার কয় ডিগ্রি? 52 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 52 ডিগ্রি বুঝলাম। তাহলে এটা যদি 52 হয়, আমার চাইছে কত? চাইছে কোনটা? কিউআরএস চাইছে। কিউআরএস এই যে এই কোণটা কত? এটা আমাকে চাইছে, এই কোণটা চাইছে। এখন এই কোণটা জানার জন্য আরেকটা জিনিস দেখি আমরা, সেটা কি? ধরেন একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকি, কি আঁকি? একটা চতুর্ভুজ আঁকি। একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ আঁকি, বৃত্তের মধ্যে চতুর্ভুজটা হইতে হবে। বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ হয়, চতুর্ভুজ না 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু, তার মানে চতুর্ভুজ। এই বৃত্তের মধ্যে চতুর্ভুজ হলে তার বিপরীত 2টা কোণ মিলে 180 ডিগ্রি হয়। এই 2টা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। আবার এই 2টা কোণ মিলেও 180 ডিগ্রি হবে। মানে চতুর্ভুজের ভিতরে বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ আঁকি আমরা, তার ভিতরে বিপরীত 2টা কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। আবার এটা মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। কথা বুঝতে পারছি? তাহলে কোন বৃত্তের মধ্যে যদি আমরা কি আঁকি? একটা চতুর্ভুজ আঁকি, যে 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু চতুর্ভুজ, তাহলে তার বিপরীত 2টা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। এই যে তার বিপরীত 2টা কোণ মিলে 180 ডিগ্রি হবে। এখন দেখেন তো এটা একটা চতুর্ভুজ না বৃত্তের মধ্যে? এই যে 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু, তাহলে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ না? তো চতুর্ভুজের বিপরীত 2টা কোণ মানে এই কোণ আর এই কোণ মিলে 180 হবে, আর এই কোণ আর এই কোণ মিলে 180 হবে। এখন এই কোণ যদি 52 হয়, তাহলে এটা 180 তার কত বাকি বলেন তো? 180 থেকে 52 বাদ দেন। 180 থেকে আমরা 52 বাদ দিই, তাহলে কত পাচ্ছি? 128 ডিগ্রি। তাহলে 128 ডিগ্রি এটার মান কত? এই যে কিউআরএস যেটা চাইছে এটা আমার মান কত? 128 ডিগ্রি। 128 ডিগ্রি। কিভাবে 128 ডিগ্রি আসছে বুঝতে পারছেন আপনারা? কথা কি বুঝতে পারছেন? এখানে 2টা জিনিস একসাথে কম্বাইন্ডলি কাজ করছে। সেটা কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, সেই জিনিসটা আমরা জানি। আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে বৃত্তস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক কি? বৃত্তস্থ কোণ। এই একটা জিনিস কাজ করছে। একটা জিনিস আমরা এখান থেকে 2টা এমসিকিউ শিখলাম, একসাথে এখানে 2টা এমসিকিউ শিখছি। নর্মালি আমাদের কিরকম আসে জানেন? বলে যে এটা যদি 40 হয় তাহলে এটা কত? এটা বের করতে বলে, তাহলে এটা অর্ধেক কত? 20। অথবা বলে কি, ধরেন এটা 50, এটা বলছে 50, তাহলে এটা কত? তাহলে এটা তার দ্বিগুণ হবে 100। তাহলে নর্মালি এরকম একটা বলে, এরকম একটা সিচুয়েশন একটা এমসিকিউতে বলে। আবার নইলে নতুবা কি বলে? নতুবা বলে যে আচ্ছা এই কোণটা 100, তাহলে এটা কত? তাহলে এটা 80 হবে, কারণ আমরা জানি কি 2টা মিলে 180 হবে। অথবা ধরেন যে এরকম ভাবে একটা চতুর্ভুজ দিল, এখন বললো কি এটা হচ্ছে 50, তাহলে এটা কত? তাহলে এটা কত? প্রশ্ন বললো, তাহলে এটা 130 হবে, কারণ আমরা জানি বৃত্তের মধ্যে কোনো চতুর্ভুজ হলে তার বিপরীত 2টা মিলে 180 হবে। তাহলে এটা 50 হলে 100, এটা 130 হবে। কিন্তু এখানে 2টা একসাথে কম্বাইন্ডলি দিছে, মানে এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যে নিয়মটা, আর বৃত্তের মধ্যে যে একটা চতুর্ভুজ থাকলে যে বিপরীত 2টা কোণ মিলে 180 হয়, 2টা একসাথে মিলে এখানে আমাদেরকে একসাথে দিয়ে দিছে। বুঝতে পারছি কথাটা? ওকে, এখানে 52 উত্তর দিলে 52 দিত অনেকে। হ্যাঁ, এখানে সত্যি কথাই বলতে এখানে অনেকেই 52 দিত। কারণ কি এখানে 52 দিত কোন হিসাবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের নিয়মটা অনেকের জানা আছে, যে আমাদের কেন্দ্রের মধ্যে যা থাকবে তার অর্ধেক হচ্ছে বৃত্তের মধ্যে থাকে। কথা বুঝে আসছে? কিন্তু এখানে খেলাটা অন্য জায়গায় খেলছে। সেটা কি? এই যে আমাদের উল্টা দিক থেকে বলছে যে এটা কত। যদি এটা বলতো তাহলে 52 হইতো, যদি কিউপিএস বলতো তাহলে 52 দিতাম আমরা। যদি বলতো কোন কিউপিএস সমান কত, তাহলে আমরা কিন্তু কত দিতাম? তখন আমাদের অ্যান্সার হতো 52 ডিগ্রি। কিন্তু এখন আমাদের কিউআরএস বলছে, তাহলে এখন বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হয়, যে একটা চতুর্ভুজ 4 বাহু,
তাহলে একটা কোণ যদি 52 হয় তার বিপরীতটা কত হবে 128, কারণ 128 আর 52 মিলে কত হয় 128 আর 52 মিলে আমাদের 180 ডিগ্রি হয়। আমাদের বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে তার বিপরীত দুইটা কোণ মিলে 180 হবে। কথা বুঝতে পারছি? মোহাম্মদ পারভেজ আরেকটু বুঝান, এখন আরেকটু কিভাবে বুঝাবো বলেন, এখন আরেকটু বুঝে আপনি ক্লাসটা একটু আবার এই যে অংশটা আবার করেন, এই অংশটা একটু আবার করেন, যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে এই অংশটা একটু আবার করেন, রেকর্ড থাকবে পেজের মধ্যে, রেকর্ডটা থাকবে। এখন একটাকে রিপিট করতে গেলে আসলে আমাদের পরবর্তী এমসিকিউ গুলো করা হবে না, আমাদের এমসিকিউ তো অনেকগুলো, ক্লাসটা অনেক লং হয়ে যাবে, আপনারা তখন থাকবেন না, বুঝছেন? সমস্যা হচ্ছে আপনারাই থাকবেন না, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, ওকে, তারপরে আমরা আসি। দেখেন আপনি সব বুঝবেন না এমনটা কিন্তু না, আপনি যদি ক্লাসে করেন দেখবেন যে আপনি হয়তো 50% বুঝছেন, 60% বুঝছেন, 70% বুঝছেন, 80% বুঝছেন, কেউ 90%, কেউ পুরো 100% বুঝবেন। এখন আপনি যদি ধৈর্য হারায় চলে যান তাহলে আপনি একটাও বুঝলেন না। কথা বুঝাতে পারছি আমি? সো কিছু না বুঝাচ্ছে কিছু বোঝা ভালো, আমি মনে করি এটা আর কি। আচ্ছা দেখেন, চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এ বি এর দৈর্ঘ্যটা চাইছে আমাকে। এখন এটা দেখেন তো একটা সমকোণী ত্রিভুজ না? এই যে ওডিএ বা এডিও যাই বলেন, তাহলে ওডিএ কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের আমরা কি জানি জানেন? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে জানি। যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে আরেকটা বাহুর মান বের করতে গেলে আমরা কি করি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলি। তাহলে অতিভুজ কত 5, অতিভুজ স্কয়ার সমান, এই যে অতিভুজ হচ্ছে এটা, এই যে অতিভুজ স্কয়ার, অতিভুজের মান 5 দেওয়া আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, এই যে লম্ব কত, এই যে লম্ব হচ্ছে 4, লম্ব স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে এই যে এডি, ভূমি আমাদের জানা নাই এডি, তাহলে ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। যখনই আমাদের সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর মান দেওয়া থাকবে আর একটা বাহুর মান বের করতে বলবে তখনই আমরা এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে 5 স্কয়ার মানে কত? 5 5 25, 4 স্কয়ার মানে কত? 4 4 16 প্লাস 8 স্কয়ার। এখন দেখেন 25 এই পাশে প্লাস আছে, যোগ মানে যোগ 16, এদিকে 16 আগে কি আছে? প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে -16 সমান সমান 8 স্কয়ার। এখন 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9 হয়, 8 স্কয়ার। এখন কি আমার এডি স্কয়ারের মান দরকার নাকি এডির মান দরকার বলেন তো? এডির মান দরকার। তাহলে এডির মান যদি চাই তাহলে স্কয়ারটা এই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, তাহলে সমান সমান এডি। এখন √9 মানে কি? আমরা বলতে পারি না 3 স্কয়ার মানে কত? 9, 3 3 9, স্কয়ার রুটে কাটা যায়, তার মানে এডি সমান সমান আমি কত পাচ্ছি? এডি সমান সমান আমি 3 পাচ্ছি। তাহলে এডির মান কত পাইলাম? 3 পাইলাম। এই যে এডির মান কত পাইলাম? 3 পাইলাম। এখন আপনাকে যদি এটা আমি পুরো বিস্তারিত দেখাইলাম, যদি শর্টকাটের কথা বলেন তাহলে সমকোণী ত্রিভুজের বেলায়, সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে একটা শর্টকাট আছে, সেটা কি? যদি লম্বভূমি যদি 3 4 হয় তাহলে অতিভুজ 5 হবে। অতিভুজ কি হবে? 5 হবে। তাহলে দেখেন এখানে আমাদের 3 4 5 না, তাহলে যদি একটা 4 আছে, লম্ব 4 আছে, অতিভুজ 5 আছে, তার মানে ভূমি 3 হবে, ভূমি 3 হবে। কথা বুঝতে পারছি? এই যে দেখেন আমাদের অতিভুজ দিয়ে দিছে, লম্ব দিয়ে দিছে, তার মানে ভূমি 3 বাকি আছে, এটা আমাদের 3 অ্যান্সার হবে। কথা বুঝতে পারছি? এরকম আরো কয়েকটা আছে, যেমন 5 12 13, মানে অতিভুজ হবে 13, অতিভুজ কত হবে? 13 হবে, আর লম্ব আর ভূমি 5 আর 12 হবে। তার মানে যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা মুখস্থ বসাই দেওয়া যায়, আরেকটা মুখস্থ বসাই দেওয়া যায়। এরপরে ধরেন যে আমি যদি বলি 7 7 24 25, যদি একটা 7 আর 24 থাকে তাহলে আরেকটা 25 হবে, অথবা 24 25 দেওয়া আছে তার মানে আরেকটা 7 হবে। এরকম আরো আছে 8 15 17। আচ্ছা এতগুলো আপনাদের লাগে না, নর্মালি এটা আসে দুইটাই থাকে বেশিরভাগ সময়, ঠিক আছে? এর বাহিরে গুলো বাকিগুলা আসলে আসে না। আর যদি এর বাহিরে আসে, ধরেন যে এগুলো তো মানে কমন সংখ্যা যেগুলো আমাদের মুখস্থ আমরা করলাম, কিন্তু এর বাহিরে যদি আসে তখন কি করবেন? ধরেন এটা বললো আপনাকে 7, এটা বললো 6, তাহলে এটা ভূমি কত হবে? তখন আপনাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কথা বুঝতে পারছি? এখন আমরা একটু দেখি আমাদের প্রশ্নে কি চাইছে। আমাদের প্রশ্নে চাইছে এবি দৈর্ঘ্য, এবি মানে পুরাটা, তাহলে অর্ধেকের মান যদি 3 হয় তাহলে বাকি অর্ধেক কত হবে? বাকি অর্ধেক 3 হবে, তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়। কথা বুঝতে পারছি? ওকে, তারপরে আমরা আসি।
চিত্রটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, এটা 80 ডিগ্রি বলছে, হ্যাঁ 80 ডিগ্রি বলছে। দেখেন চিত্রতে হাফ এস আর ই, এই যে এস আর ই, এই যে এখানে যে কোণটা আছে সেই কোণটা অর্ধেক, সেই কোণটার অর্ধেক বের করতে বলছে। এখন আমরা যদি একটু দেখি, এখানে বলছে কি কিউপিএস হচ্ছে 80 ডিগ্রি, কিউপিএস 80 ডিগ্রি আর এস আর ই এটার অর্ধেক বের করতে বলছে। এখন আমরা একটু দেখি। আচ্ছা একটা কথা একটু আগে কি বলছিলাম, একটা কথা মনে আছে একটু বলেন তো, যদি কোনো বৃত্তের মধ্যে আমরা একটা চতুর্ভুজ আঁকি, কোনো একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ আঁকি, তার বিপরীত দুইটা কোণ মিলে কত হবে ভাইয়া? 180 ডিগ্রি, 180 হবে। তাহলে এখানে যদি 80 হয়, এটা যদি 80 হয়, তাহলে এটা কত হবে? 180 দিয়ে আর কত বাকি আছে? 100 বাকি আছে। তার মানে এটা হচ্ছে 100 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। তার মানে যে ভিতরে যে কোণ এতটুকু আছে কিউ আর এস, এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি। এখন আমরা এক সরল কোণকে চিনেন, এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়, মানে পুরো একটা কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি হয়। এক সরল কোণ সমান 180 ডিগ্রি হয়। এক সরল কোণ সমান কত হয়? 180 ডিগ্রি হয় এক সরল কোণে। ধরেন আমি বললাম আমরা সমকোণী ত্রিভুজ পাই না, এই যে দেখেন সমকোণী ত্রিভুজ কিরকম হয়, এই যে এরকম সমকোণী ত্রিভুজ, তখন এই কোণটা আমরা জানি কি সবসময় সমকোণ বা 90 ডিগ্রি হয়। তাহলে এই পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকেন, তাহলে এটাও সমকোণ 90 ডিগ্রি হবে। 90 যোগ করে কত? 180, তার মানে পুরোটা মিলে 180 হয়। তাহলে কোনো একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটাকে আমরা বলি এক সরল কোণ। এক সরল কোণ কত? 180 ডিগ্রি। এখন দেখেন তো এই যে এখানে একটা বিন্দু আছে না, এখানে একটা বিন্দু আছে, তাহলে পুরাটা যদি আমি হিসাব করি, এখানে যদি 100 চলে যায়, এই যে দাগ পর্যন্ত, এই যতটুকু যদি 100 চলে যায়, তাহলে বাকিটা কত? সরলকোণীতে বাকিটা কত? বাকিটা হচ্ছে 80, তার মানে এখানে হচ্ছে 80 ডিগ্রি, এখানে 80 ডিগ্রি। এখন এস আর ই কত? এস আর ই কোণ হচ্ছে 80 ডিগ্রি। এখানে আমরা দেখেন আমাদের কিউপিএস দেওয়া আছে কত? কোণ কিউপিএস দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে এটা যদি 80 হয়, তাহলে বাকিটা কত হবে? এই যে এস আর কিউ বা কিউআরএস যাই বলেন, কিউআরএস কত হবে? 100 হবে। কারণ কি আমরা কোন হিসেবে জানি যে কোন ত্রিভুজের ভিতরে যদি কি হয়, একটা চতুর্ভুজ আঁকি, সরি কোন একটা বৃত্তের মধ্যে, ত্রিভুজ বলতেছি কেন, কোন বৃত্তে যদি একটা চতুর্ভুজ আঁকি, তার বিপরীত দুইটা কোণ মিলে 180 হবে, মানে এটা আর এটা মিলে 180 হবে। তাহলে এটা 80 হলে এটা 100, তাহলে কিউআরএস, এই যে কিউআরএস এর ভিতরে হবে 100। এখন এস আর ই কত হবে? এস আর ই কত হবে? এস আর ই এটা কত হবে বলেন তো? এটা হবে 80 ডিগ্রি। কোন হিসাবে বললাম? কারণ এই যে আমরা জানি কোন একটা সরল রেখার উপরে একটা বিন্দুর উপরে পুরা কোণটা হয় 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। তাহলে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর উপরে পুরা কোণটা যদি 180 হয়, তাহলে এখানে যদি ভিতরে একটুকু যদি 100 চলে যায়, তাহলে বাকিটা হচ্ছে 80, 180 যেহেতু হয়। এখন আমাকে বলছে এস আর ই চাইছে নাকি এস আর এর অর্ধেক চাইছে? হাফ এস আর ই। তাহলে এস আর এর অর্ধেক কত? 80 অর্ধেক কত? 40। 80 অর্ধেক কত? 40। তার মানে আমাদের অ্যান্সার কত? এই যে 80 কে যদি আমরা দুই ভাগ করি, অর্ধেক করি, তাহলে কত পাই? 40 ডিগ্রি। তার মানে হাফ এসআরই কত হবে? হাফ এসআরই হবে 40 ডিগ্রি। এটা পিডিএফ, হ্যাঁ এটা পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ পেজের মধ্যে নক দিলে দিয়ে দিবে আপনাদেরকে ক্লাস শেষে। আয়েশা সিদ্দিকা, এত ইজি এমসিকিউ আসবে তো? আপনি তো ক্লাস করছেন, আপনি তো আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, আপনার কাছে ইজি তো মনে হবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা করতেছে তাদের কাছে ইজি মনে হচ্ছে না সবার কাছে। কথা কি বুঝতে পারছি? যারা করতেছে তাদের সবার কাছে ইজি মনে হচ্ছে না, কারণ এটা তো ইজিও না যতটা ইজি আপনি ভাবতেছেন। বুঝতে পারছি? সংক্ষিপ্ত প্রশ্ন রাতের বেলা দিবে আপনাদের, সিফাত স্যার রাতের বেলা দিয়ে দিবে আপনাদেরকে, বলছে তো সংক্ষিপ্ত প্রশ্ন রাতে দিয়ে দিবে। আর সিকিউর জন্য যারা বলতেছেন, সিকিউর জন্য আমি তো বললাম যে আপনাদের বিভিন্ন টেস্ট পেপার আছে, অথবা আপনারা মডেল টেস্ট আছে, ওগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির মডেল টেস্ট আছে, টেস্ট পেপার আছে, সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন যদি বইয়েরগুলো ক্লিয়ার করা থাকে। কথা বুঝতে পারছি? কারণ এখন প্র্যাকটিস করাইতে গেলে আমি কয়টা করাবো বলেন? একসাথে কয়টা প্র্যাকটিস করাইতে পারবো? হয়তো আমি সর্বোচ্চ 3টা সৃজনশীল করাইতে পারবো একটা ক্লাসের মধ্যে, 1.5 ঘন্টা ক্লাসে 3টা সৃজনশীল করাবো। এখন 3টা সৃজনশীল করাইলাম, ধরেন 3 দিনে আমি 9টা সৃজনশীল করাইলাম। এখন 9টা করাইলে আপনার কি লাভ হবে? আমি এটা হচ্ছে কথা, কারণ আপনি তো বইয়ের অঙ্ক শেষ করেননি। বইয়ের অঙ্ক যারা শেষ করছেন তারা সৃজনশীল অবশ্যই প্র্যাকটিস করছেন, এবং টেস্ট পেপার থেকে তারা করছেন, এবং টেস্ট পেপার করলে আপনারা ইজিলি বুঝতে পারার কথা যারা বইয়ের অঙ্ক করছেন। কথা বুঝতে পারছি আমি? পরিসংখ্যানের এমসিকিউ ক্লাস কালকে ইনশাল্লাহ, আমরা আগামীকাল আমরা পরিমিতি বাকি আছে,
ত্রিকোণমিতি আজকে আমরা কিছু এমসিকিউ দেখবো, যদি শেষ করতে পারি তাহলে করলাম, না করতে পারলে আমরা কালকে কিছু এমসিকিউ বাকি থাকলে সেটা দেখাই দিব। তাছাড়া পরিমিতি আর পরিসংখ্যান কালকে দেখাবো। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন কি বলছে উপরের চিত্রে, পিবি সমান সমান 6 সেন্টিমিটার হলে পি এ সমান সমান কত? এই যে পিবি কত বলছে আমাদেরকে? 6 সেন্টিমিটার বলছে। তাহলে পি এ সমান কত? এই যে পি এ কত এটা চাইছে। তাহলে পিবি যদি 6 হয়, পি এ কত সেটা চাইছে। এখন এটা একটা উপপাদ্য আছে আসলে, হ্যাঁ একটা উপপাদ্য আছে যেখানে কি হয় দেখবেন যে এই যে এই ও এ আর ওবি হচ্ছে সমান, ও এ ওবি সমান কোন হিসাবে? ও এ সমান সমান ওবি কোন হিসাবে? একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখেন এই যে ওপি সমান সমান ওপি দেয়, কারণ সাধারণ বাহু হিসাবে। আবার এখানে এটা দেখেন একটা সমকোণী ত্রিভুজ হইতেছে, এই যে এটা। তাহলে সমকোণী ত্রিভুজের কোণ ও এ পি সমান কোণ ও বিপি, এটাও সমকোণ হইতেছে মানে 90 ডিগ্রি। তাহলে কোণ ও বিপি সমান সমান কেন হয়? কারণ 90 ডিগ্রি হিসাবে সমান, তাহলে 90 ডিগ্রি হিসাবে সমান। এখন আমরা জানি দুইটা ত্রিভুজের মধ্যে যদি যে কোনো তিনটা জিনিস সমান বলা যায় তাহলে সর্বসম হয়, মানে সব সমান। এই ত্রিভুজের 3টা বাহু 3টা কোণ, এই ত্রিভুজের 3টা বাহু 3টা কোণ সমান। সেই হিসাবে এই যে পিবি যদি 6 হয় তাহলে পিও কত হবে? 6 সেন্টিমিটার হবে। কথা বুঝতে পারছি? এখন এটা যদি আপনি উপপাদ্য না করেন আমি কিভাবে বুঝাবো বলেন? এটা যদি যারা উপপাদ্য করছেন তারা বুঝতে পারার কথা। তারপরে আমি বলে দিতেছি, যদি এখানে পিবিটা দেখতেছেন 6, এইরকম যদি চিত্র যদি এরকম হয়, তখন আপনি দেখবেন যে এই বাহুর মান যত আছে এই বাহুর মানও তত হবে। কথা বুঝতে পারছি? অথবা যদি এটা বলতো 5, তাহলে এটা কত? এটাও 5 হইতো, এটাও 5 হইতো। বুঝতে পারছি? ওকে, কি বলছে আমাদেরকে? উপরের চিত্রে কোণ এওসি একটি সূক্ষ্মকোণ। এওসি একটা সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ না বলেন? আমরা জানি কি একটা সমকোণী ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়, সমকোণ হয়। এখন এখানে যদি আমাদের রশিটা যদি এখানে হয়, তার মানে কি 90 ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি যে ছোট হচ্ছে, তো এই দেখেন এটা কিন্তু এখানে এসে সমকোণ, এই পুরাটা নিলে সমকোণ হইতো। এ ও বি পুরাটা নিলে আমাদের সমকোণ হইতো, 90 ডিগ্রি হইতো। কিন্তু এখানে কি পুরাটার কথা বলছে? বলে নেই, এই এতটুকুর কথা বলছে। তার মানে 90 ডিগ্রির চেয়ে অবশ্যই কম। আর 90 ডিগ্রির চেয়ে কম কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে এটা কিন্তু সূক্ষ্মকোণ হইতেছে, এটা 90 ডিগ্রির চেয়ে কম। তার মানে প্রথমটা সত্য। এ ও বি এক সমকোণ, এই যে এ ও বি এটা এক সমকোণ মানে 90 ডিগ্রি। এটা পুরাটা কিন্তু 90 ডিগ্রি হয়, এক সমকোণ হয়। তার মানে এটা সত্য। এক সমকোণ মানে কি? এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজের কি হয়? এই যে কোণটা কত হয়? 90 ডিগ্রি হয় সবসময়, এক সমকোণ হয়। কথা বুঝতে পারছি? তাহলে এই দেখেন এটা যদি আমরা এটা দাগ দেন তাহলে এটা সমকোণী ত্রিভুজ হইতেছে না? এই যে এটা সমকোণ, এটা সবসময় 90 ডিগ্রি হবে। তারপর দেখেন এ ও ডি প্রবৃদ্ধ কোণ। এ ও ডি এটা প্রবৃদ্ধ কোণ সত্য কথা। কারণ প্রবৃদ্ধ কোণ কি? যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। এই যে 90 যদি এতটুকু পর্যন্ত হয় তাহলে এটা 90 ডিগ্রির চেয়ে বড় না, তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কথা সত্য। তাহলে প্রবৃদ্ধ কোণ কোনটা? 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, এবং 180 ডিগ্রি হতে ছোট। 180 ডিগ্রি থেকে ছোট কিভাবে বুঝলাম? এই যে আমরা একটু আগে দেখছি একটা বিন্দুর উপরে পুরাটা মিলে 180 হয়, পুরাটা মিলে কত? 180। এখানে পুরাটা কি এখানে লাগছে? এখানে আমাদের শেষ করে দিছে, ক্লোজ করে দিছে। তার মানে এটা 180 থেকে ছোট, 180 থেকে ছোট। আবার এখানে এতটুকু পর্যন্ত 90 চেয়েও বড়, 180 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তার মানে এটাও সত্য। তিনটা স্টেটমেন্টই এখানে কি সত্য। তাহলে আমাদের আনসার কি হবে? 1, 2, 3। আচ্ছা, এখানে ভুলে এটা আসেনি, 1, 2, 3 হবে আনসার। আপনার ব্রেনটা আমাকে দিয়ে দেন। আমার ব্রেন নিয়ে তো আমি পরীক্ষা দিছি না, গণিত পরীক্ষা দিছি। আমি 92 অ্যান্সার করছিলাম। অ্যান্সার করে আমি আমার বন্ধুকে দেখাইছি 8 মার্ক, তাকে 2টা দেখাইছিলাম, উপপাদ্য 2টা, খ আর গ দেখাইছিলাম। আমি 92 পর্যন্ত অ্যান্সার করে আর করিনি, কারণ আমি জানি 92তে আমার প্লাস চলে আসবে। সো 92 থেকে পরে 88 মার্ক আসছে। কথা বুঝতে পারছি? সো আমি তো আমার ব্রেন নিয়ে ওই সময় আপনাদের ক্লাস 10-এ থাকা অবস্থায় যে ব্রেন এখন আপনাদের আছে, ওই ব্রেন আমারও তখন ছিল। তা আমি পাইছি না, আপনারা পাবেন না কেন? আপনারাও পাবেন, অবশ্যই পাবেন। আচ্ছা দেখেন, কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব বা আঁকা যায়? দেখেন এই যে কোনো একটা বৃত্ত,
কোনো কি হচ্ছে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ মানে কি বাইরের কোনো বিন্দু। তাহলে একটা বৃত্তের ধরেন এই যে বাইরে একটা বিন্দু নিলাম, এই বাইরে একটা বিন্দু নিলাম, এখান থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? স্পর্শক মানে বুঝেন যেটা টাচ করে চলে যাবে, টাচ করে চলে যাবে, ঠিক আছে, একটু আলতো ছোঁয়া দিয়ে চলে যাবে। তাহলে দেখেন এখান থেকে যদি আমি একটা রশি আঁকি, সে কি করলো, টাচ করে চলে গেল, বৃত্তটাকে টাচ করে চলে গেল। এখন এখান থেকে যদি আরেকটা রশি টান দিই, এই দেখেন সে টাচ করে কি করলো, এই যে টাচ করে চলে গেল। তার মানে কয়টা স্পর্শক আঁকতে পারলাম? দুইটা। এখন আপনি বলবেন মাঝখান দিয়ে তো যায়, যদি আপনি মাঝখান দিয়ে যান তাহলে কি টাচ করে চলে যাওয়া বলে স্পর্শক বলে? না, এটা তো ছেদ করলো। ছেদ করা মানে কি দুইটা ভাগ করে দিল, বিচ্ছিন্ন করে দিল। তাহলে বিচ্ছিন্ন করলে তো হবে না, আমাকে বলছে স্পর্শক মানে স্পর্শ করে চলে যাবে। তাহলে স্পর্শ করে চলে যাবে শুধুমাত্র দুইটা রশি, আর কিন্তু বাকি রশিগুলো দিলে এগুলো ছেদ করবে মানে ভাগ করে ফেলবে। আমাকে ভাগ করতে বলেন, আমাকে বলছে টাচ করে চলে যাওয়ার জন্য স্পর্শক। তাহলে স্পর্শক মাত্র দুইটাই আঁকা সম্ভব। ওকে, সেটা তো আমাদের ছিল না। আচ্ছা, এটা আবার পিছনে আসছে। এবার আমাদের ছেদ করা আসছে। ছেদ করা, এই যে বলছে না ছেদ করে কয়টি বিন্দুতে, একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখেন এই যে একটা বৃত্ত, ছেদ করা মানে কি ভাগ করা। তাহলে এই যে একটা সরলরেখা বলছে, সরলরেখা কি, এই যে একটা সরলরেখা এইভাবে দাগ দিলে তো হয়। তাহলে এই যে একটা সরলরেখা কি করলো, বৃত্তটাকে কয়টা বিন্দুতে ছেদ করলো, এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দুতে ছেদ করছে মানে ভাগ করে ফেলছে, আর এই যে জায়গায় এসে দুই ভাগ করে ফেলছে। তার মানে দুইটা জায়গা কি করছে, দুই ভাগ করে ফেলছে। তার মানে কয় জায়গায় ছেদ করছে, দুই জায়গায় ছেদ করছে। তাহলে একটা সরলরেখা একটা বৃত্তকে কয়বার ছেদ করতে পারে, সর্বোচ্চ দুইবারই ছেদ করতে পারে। এবার আপনি এভাবে কাটেন, এভাবে কাটেন, আর যেভাবে কাটেন দেখবেন দুইবারের বেশি কোনোভাবেই কাটা সম্ভব না, দুইবারের বেশি কোনোভাবে ছেদ করা সম্ভব না। ওকে, তারপর আমরা নেক্সট আসি। ওকে, চিত্র হতে কোণ এ ও কিউ সমান কত? এ ও কিউ, এই যে এটা কত, এটা কত চাইছে। আচ্ছা দেখেন তো, এটা একটা চতুর্ভুজ না? চতুর্ভুজ কেমনে, এই যে এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু। সো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ মিলে কত হয়? আমরা চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ মিলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, এটা কত হবে? 180 হইতে কত লাগে বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, এটা কত লাগে? এটা যদিও একটা উপপাদ্য আছে, মানে সম্পাদ্য আছে, সম্পাদ্যটাতে কি করতে হয়, এখানে 120 ডিগ্রি কোণ আঁকতে হয়, একে পরে এখানে 60 ডিগ্রি। এটা ইম্পর্টেন্ট সম্পাদ্য, আপনাদের পরীক্ষা আসার মতো সম্পাদ্য, যে এই যে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হয়, এখানে 120 ডিগ্রি কোণ এঁকে পরে এখানে 60 ডিগ্রি আঁকতে হয়। এই সম্পাদ্যটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট। সো সম্পাদ্য থেকে আসলে এটা বলা যায় যেটা কত হবে, 120 হবে আর কি, বুঝতে পারছি? তাহলে 60 আর 120 মিলে কত হয়, 180 হয়। তাহলে আমরা জানি চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ মিলে 180, তাহলে এটা আর এটা মিলে কত হবে, 180 হবে। এটা 120 আর এটা 60, যোগ করলে 180। তার মানে এখানে 120 লাগবে আমার। এ ও বির মান কত, 120 ডিগ্রি। ওকে, আমরা নেক্সট আসি। দেখেন এবি সমান সমান বিসি সমান সমান সি এ সমান সমান 4। এই যে এবি কত বলছে আমাকে, 4 বলছে। বিসি কত বলছে, এই যে বিসি মানে এই যে পুরাটা, এই পুরাটা 4 বলছে। সিএ, এই যে সিএ মানে হচ্ছে এটা 4 বলছে। তিনটা বাহুই 4। এডি সমান সমান কত, এডি মানে এই যে মাঝখানের, এই মাঝখানের বাহুটা কত, এটা আমাকে জানতে চাইছে। ওকে ফাইন, এখন আমরা একটু দেখি, এই যে এ বিডি, এটা ত্রিভুজ না, এটা একটা, এই যে এবিডি অর্ধেক যদি দেখেন, অর্ধেক অর্ধেক, বাকি অর্ধেকের কথা বাদ দেন, মনে করেন একটু নাই আমার। এই যে এবিডি কত, এটা এবিডি একটা ত্রিভুজ না, এই যে ত্রিভুজ এবিডি, এটা একটা ত্রিভুজ, এবিডি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে দেখেন তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে দেখেন এটা সমকোণ বলে দিচ্ছে, মানে 90 ডিগ্রি। এই চিহ্ন মানে কি, 90 ডিগ্রি বা সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই একটা বাহু অতিভুজ দেওয়া আছে 4, আর ভূমি কত বলেন তো, পুরাটা যদি 4 হয় তাহলে অর্ধেক কত হবে, বিডি কত হবে, বিডি হবে 2। এই যে বিসি পুরা বাহুটা যদি 4 হয় তাহলে বিডি অর্ধেক কত হবে, অর্ধেক 2। তাহলে আমি ভূমি পাইলাম 2, অতিভুজ পাইলাম 4, আমার লম্ব বের করতে হবে, এই যে লম্বটা বের করতে হবে, এডি বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র একটু কি দেখছিলাম, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ কোনটা, এই যে এবি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি, এডি, এডির মান তো আমি জানি না, তাহলে এডি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমির মান কত পাইলাম, 2 পাইলাম, তাহলে ভূমি স্কয়ার মানে 2 স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে কত, 4 4 16, এডি স্কয়ারের জায়গায় রয়ে গেল, আর 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4। এখন প্লাস 4 এই পাশে আসলে কি হবে, -4 হবে, সমান সমান এডি স্কয়ার। 16 থেকে 4 বাদ দিলে কত হয়, 12 হয়, তাহলে এডি স্কয়ার। আর স্কয়ারের পাশে আসলে কি হয়, রুট হয়, তাহলে রুট
12 সমান সমান এডি। কারণ আমার তো এডি স্কোয়ারের মান দরকার না, এডির মান দরকার, তাই স্কোয়ারের পাশে পাঠিয়ে দিয়েছি, রুট হয়ে গেছে। এখন দেখেন তো রুট 12 ক্যান্সারে আছে আমাদের নাই। এখন আমরা কি বলতে পারি বলেন তো, 3 4 12 বলা যায় না? 4কে 3 দ্বারা গুণ দিলে 3 4 12 সমান সমান এডি। এখন 4 এটাকে যদি আমি একটু এখানে নিয়ে আসি, দেখেন 3 4 কত হয় আমরা জানি 12, তাহলে আমরা 12কে একটু ভেঙে 3 4 বলতে পারি। এখন 2 স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, 2 স্কোয়ার 4কে আবার ভেঙে বলতে পারি 2 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, এই যে স্কোয়ার রুটে কাটা যাবে, 2 এর উপর থেকে স্কোয়ার চলে যাবে, বাট 3 এর উপর থেকে তো যাবে না, তাহলে 2√3 হবে। 2 কিভাবে তার উপর থেকে রুটটাকে কাটায় সরাই নিছে, এই যে স্কোয়ারটাকে ঘুষ দিছে। 2 কি করছে, স্কোয়ারটাকে ঘুষ দিয়ে রুটটা তার উপর থেকে সরাই নিছে, কিন্তু 3 ঘুষ দিতে পারে না, সে বেচারা গরিব মানুষ, পরে তার উপর রুটটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তাহলে 2√3 সমান এডি। তার মানে এডির মান কত পাইলাম আমরা, 2√3 পাইলাম। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা এটা তো গেল আমাদের না। তারপর এটার আনসার বলেন তো, এটার আনসার কি হবে? হ্যাঁ এটার আনসার আপনারা বলেন, আমি বলে দিছি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে একটা বৃত্তের মধ্যে যদি কি আঁকি, এই একটা বৃত্তের মধ্যে যদি কি একটা চতুর্ভুজ আঁকি, এই একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকি, তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি কত, মানে এই যে বিপরীত এই কোণ আর এই কোণ মিলে যোগ করলে কত হবে, অথবা এই কোণ আর এই কোণ মিলে যোগ করলে কত হবে, বিপরীত দুইটা কোণ মিলে কত হবে বলেন? এটা তো আমরা একটু আগে দেখে আসছি, একটু আগে দেখে আসছি, বলেন তো এটার আনসার কি হবে? ওকে 180 ডিগ্রি। ফাতেমা তা 360 না, পুরো 4টা বললে 360 হবে। এই যে বিপরীত দুইটা কোণ মিলে, মানে এটার এটা মিলে, এই যে এটার এটা মিলে কত হবে, 180 ডিগ্রি হবে, অথবা এটার এটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে বিপরীত দুইটা কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। তারপরে যদি আমরা আসি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও একটি ব্যাসার্ধ, এই বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়, অঙ্কন করা যায়? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ও একটি ব্যাসার্ধ, ধরেন এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও একটি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা, পুরাটা হইলে ব্যাস আর এই অর্ধেক হইলে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ। ওকে ফাইন। এখন আমাকে বলছে এই বিন্দুতে, যে এই যে বিন্দুটা আছে এখানে কয়টা স্পর্শক আঁকা যায়। স্পর্শক মানে আমি একটু আগে কি বলছি, যেটা টাচ করে চলে যাবে, এই বিন্দুটাকে টাচ করে চলে যাবে, এবং কয়টা বাহু আঁকা যাবে দেখেন তো, এই যে দেখছেন এই বিন্দুটাকে টাচ করে চলে গেছে, কয়টা, একটা মাত্র স্পর্শক আঁকা যাবে। আর কোনো স্পর্শক আঁকতে পারবেন যেটা টাচ করে চলে যাবে? আপনি যে দিক দিয়ে আঁকেন এটা কি হয়ে যাবে, ভিতরে চলে গেছে, এটা তো ভেদ করে ফেলছে, ভেদ করলে তো হবে না, মানে ভাগ করলে হবে না, আমাদের বলছে টাচ করে জাস্ট চলে যাবে। তার মানে কয়টা সম্ভব বলেন তো, যদি আবার একটু দেখাই, তাহলে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে একটা ও একটা রশি, তাহলে এই যে এই বিন্দুতে কি কয়টা স্পর্শক আঁকা যাবে, একটা মাত্র স্পর্শক আঁকা যাবে, এটা টাচ করে চলে যাবে, তাহলে কয়টা স্পর্শক আঁকা যাবে, একটা স্পর্শক আঁকা যাবে। ওকে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করবে, প্রথমে কি বলছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে, তাহলে ধরেন এই যে একটা বৃত্ত, হ্যাঁ এই যে আরেকটা বৃত্ত, সে কি করছে, এই যে আরেকটা বৃত্ত, তাহলে এই একটা বৃত্ত একটা বৃত্তকে ছেদ করছে, ছেদ করছে মানে কি, তাদের ভিতর দিয়ে প্রবেশ করছে, তাহলে যে ছেদ করছে মানে কি, একটা একটাকে ভাগ করে ফেলছে, যে বৃত্ত এই বৃত্ত ভিতরে চলে গেছে, ছেদ করা মানে কি, ভাগ করে ফেললা, ঠিক আছে। তাহলে বলছে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, মানে একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত পরস্পর কি করছে, ছেদ করছে, মানে ভিতরে চলে আসছে। এখন বলছে তাদের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক, স্পর্শক মানে কি, যেটা টাচ করে চলে যাবে, টাচ করে চলে যাবে। তাহলে ধরেন আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখন এখান থেকে যদি একটা রশি যায়, এই দেখেন এটা টাচ করে কি করলো, চলে গেল, এই যেখান থেকেও টাচ করে চলে গেল, একটা রশি কি করলো, দুজনকে টাচ করে চলে গেল। আবার ধরেন এখান থেকে আরেকটা রশি টান দেই, এই যে একটা রশি কি করলো, এই যে একটা রশি দুজনকে টাচ করে চলে গেল, এই যে একটা রশি দুজনকে টাচ করে চলে গেল। এটা একটু মুছে দেই। আচ্ছা আমি আবার নতুন করে দেখাই, হ্যাঁ চিত্রটা যেহেতু সুন্দর হয় না, আবার নতুন করে দেখাই।
দেখেন এই যে একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত কি করছে, এই বৃত্তটাকে ছেদ করছে। তাহলে এখন যদি স্পর্শক আঁকতে চাই, স্পর্শক মানে কি টাচ করে চলে যাবে। ধরেন এই একটা বিন্দু থেকে কি করলো, এই যেখান থেকে টাচ করে কি করলো, এই যে এই বৃত্তটাকে টাচ করলো এখানে, এই যে টাচ করলো, আর এখান থেকে কি করলো, এই যে টাচ করে চলে গেল। তাহলে একটা রশি কি করলো, দুইটা বৃত্তকে টাচ করে চলে গেল, মানে স্পর্শক হইলো। আবার এখান থেকে ধরেন একটা রশি এখান থেকে টাচ করলো, এই যে এখান থেকেও কি করলো, টাচ করে চলে গেল, যে এখানে টাচ করছে, এখানে টাচ করছে, তারপর টাচ করে চলে যাওয়া হচ্ছে স্পর্শক। তাহলে দুইটা বৃত্ত যদি একটা একটাকে ছেদ করে, তাহলে কয়টা রশি কি করতে পারবে, তাদেরকে ছেদ করে যেতে পারবে, দুইটা রশি। এই যে একটা রশি এই দুইটাকে বৃত্তকে ছেদ করে গেছে, আবার এখান থেকে আরেকটা রশি এই দুইটা বৃত্তকে ছেদ করে চলে গেছে, মানে টাচ করে চলে গেছে। সরি, ছেদ করা তো মানে অন্য কিছু, মানে ভাগ করা, মানে স্পর্শ করে চলে গেছে। তাহলে এটা হচ্ছে দুইটা স্পর্শক অঙ্কন করা সম্ভব, দুইটা। ওকে, আমরা একটু নেক্সটে আসি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 13 ডিগ্রি হলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান কত? ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান কত? এটা দেখবেন অপশন থেকে বের করা সম্ভব। দেখেন আমরা সমকোণী ত্রিভুজে একটু আগে মাত্র দেখে আসছি। সেটা কি, সমকোণী ত্রিভুজের এই কোণটা কত হয়, এই কোণটা সবসময় সমকোণ বা 90 ডিগ্রি হয়। এই যে কোণটা সবসময় কি হবে, সমকোণ বা 90 ডিগ্রি হবে। এখন ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কত হয়? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের যোগফল, আমি যদি একবার সহজ ভাষায় করি, তিন কোণটা যোগ করলে, তিনটা কোণ যোগ করলে কত পাবো? তিন কোণ যোগফল, তিন কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তার মানে এ যদি একাই 90 হয়, তাহলে বাকি দুইটা কত হবে? বাকি দুইটা 90 হবে, কারণ 90 যোগ করলে কত হয়? 180 হয়। তাহলে এই পান্দা যদি একাই 90 হয়, তাহলে বাকি দুইটা কত হবে? বাকি দুইটা কোণ মিলে 90 হবে। তাহলে 90 যোগ করলে আমরা কত জানি? 180 ডিগ্রি হয়। তাহলে এখন আমাকে বলছে কি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য। সূক্ষ্মকোণ মানে কি, যেটা 90 ডিগ্রির চেয়ে কম। এটা মিলে যদি দুইটা মিলে যদি 90 হয়, তার মানে দুইটাই কি 90 চেয়ে ছোট, দুইটাই 90 চেয়ে ছোট। ধরেন এটা 45, এটা 45, দুইটা মিলে 90 হলো। অথবা এটা 50, এটা 40, তার মানে দুইটা তো 90 থেকে কম হইতে হবে। যদি একাই 90 হয়ে যায়, তাহলে তো এ আর কি হবে, এ হওয়ার কিছু থাকবে? থাকবে না। তার মানে দুইটা মিলে 90 হবে, দুটোটা অবশ্যই 90 চেয়ে কম হবে। তাহলে 90 চেয়ে কম ডিগ্রি কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে এই যে দুইটা কোণ কি হবে? ওই দুইটা কোণ অবশ্যই কি হবে? এই দুইটা কোণ অবশ্যই 90 চেয়ে কম হবে। এখন তাদের পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। পার্থক্য মানে বিয়োগ, মানে এই দুইটা কোণকে যদি আমি বিয়োগ করি, এই যে এই কোণের মান আর এই কোণের মান বিয়োগ করলে আমি কয় ডিগ্রি পাবো? 13 ডিগ্রি পাবো। এই কোণের মান আর এই কোণের মান বিয়োগ করলে 13 ডিগ্রি পাবো। কথা বুঝতে পারছি আমি? তাহলে আমি এখানে একটা কোণ জানি, বাকি দুইটা কোণ জানি না। তাহলে বাকি দুইটা কোণ আমি কিভাবে বের করব? ধরেন আমি এখান থেকে 90 থেকে যে কোনো একটা কোণ বাদ দিই, তাহলে দেখেন আরেকটা কোণ বের হয়ে যাবে। এই 90 ডিগ্রি থেকে প্রথমে আমরা ধরেন 38.5 আছে, এটা বাদ দেন। 38.5 ডিগ্রি বাদ দিলাম, তাহলে কত ডিগ্রি থাকে আর? 39, 40। তাহলে এখানে কত পাইলাম? 1.5 বাকি, 1.5। আর ওইখানে হচ্ছে যে 50, 90 পাইতে গেলে আরো 50 লাগে, তার মানে 51.5। কত পাচ্ছি? 51.5। আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন চাইলে, সমস্যা নেই। তাহলে 51.5 পাচ্ছি। তাহলে দেখেন তো, তার মানে 90 ডিগ্রি, একটা হবে 90, একটা 38, একটা 51, একটা 90, একটা 38, একটা 51 পাইলাম। তার মানে তিনটা কোণ আমি পেয়ে গেছি। এই দেখেন 38.5 আর 51.5, এই দুটো যোগ করলে কিন্তু আমার 90 হচ্ছে। তার মানে একটা যদি 38.5 আর একটা 51.5, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি, দুইটার পার্থক্য 13 কিনা এটা দেখতে হবে। মানে দুইটা বিয়োগ করলে আমি 13 পাই কিনা, 51 আর 38 বিয়োগ করলে আমি 13 পাই কিনা। তাহলে দেখেন তো, 51.5 ডিগ্রি মাইনাস 38.5 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি আসে দেখেন তো? 51 থেকে যদি 38 বাদ দেই, 51 ধরেন, 38 ধরেন, তাহলে 40, 50, 51, হ্যাঁ 13। তাহলে দেখেন 13 আসতেছে, 13 ডিগ্রি আসতেছে। দুইটার পার্থক্য 13 ডিগ্রি আসতেছে। তার মানে একটা হবে আমার 51.5 ডিগ্রি, আর একটা হবে আমার কত? 38.5 ডিগ্রি। তাহলে আমার বলছে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান কত? দুইটাই তো সূক্ষ্মকোণ, কারণ দুইটাই 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে ছোট 90 ডিগ্রির চেয়ে ছোট, এখন ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? যেটার মান কম। মান কোনটা? 51 কম না 38 কম? অবশ্যই 38 কম। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 38.5। এখন আপনি যদি অপশনে যদি এটা কতে না থেকে যদি এটা গতে থাকতো, তাহলে আপনি সবগুলা করে একটু দেখা লাগতো। কিভাবে দেখেন, ধরেন আমি যদি বললাম 90 থেকে 39 বাদ দেই, 90 থেকে 39 বাদ দেন, তাহলে কত আসতেছে? 40, 45, তাহলে আরো 50 লাগতেছে, মানে 51 পাচ্ছি, 51 ডিগ্রি। এবার আপনি 51 থেকে 39 বাদ দেন, 51 থেকে 39 বাদ দেন, কত পাচ্ছি আমি? 40, 50, 51, মানে 12 পাচ্ছি। দুইটার পার্থক্য কি 13 হচ্ছে? হচ্ছে না, তার মানে এটা আমার অ্যান্সার না। দুইটার পার্থক্য 12 হচ্ছে। এভাবে যদি আপনি বাকি দুটো করেন, দেখবেন যে মিলতেছে না। শুধুমাত্র এই কোণটা নিলে আমার কি হবে? পার্থক্য তাদের দুইটা বিয়োগ করলে আমি 13 পাবো। শুধুমাত্র এই কোণটা নিলে কি হবে? তাদের বিয়োগফল 13 পাবো।
যেটা ভুলে দাগ দিয়ে দিছি। ওকে, তারপরে আসি চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে ON সমান সমান OM সমান সমান 3 সেন্টিমিটার। এই যে ON আর OM, মানে এই যে ON বলছে 3, এই OM ও বলছে 3, OM তো লেখা আছে বাট ON এরটা লেখা নাই। তাহলে ON সমান সমান OM মানে কি, মানে ON ও 3 আর OM ও কত 3, মানে এই যে OM এর মানও 3, এই ON এর মানও 3, বুঝলাম। OB সমান সমান 5, OB কোনটা, এই যে OB এর মান 5 তো দেওয়া আছে। সিডি এর দৈর্ঘ্য কত, এই যে সিডি আছে না, এই সিডি পুরাটার দৈর্ঘ্য কত চাইছে আমাকে, পুরাটার দৈর্ঘ্য কত। এখন আমরা একটু আসি, দেখেন আমরা একটু কি বলছিলাম, সমকোণী ত্রিভুজের, এই যে দেখেন এটা সমকোণী ত্রিভুজ না, OMB, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের আমরা কি বলছিলাম, একটা বাহু যদি 3 হয়, একটা 5 হয়, তাহলে আরেকটা কত হবে, 4 হবে। এটা যদি আপনি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে দেখেন, তাহলেও দেখবেন যে মান এখানে কত আসবে, 4 আসবে। আমরা মুখস্থই জানি যে একটা 3 হইলে একটা 4 হইলে আরেকটা 5 হয়, অথবা একটা 3 আরেকটা 5 আরেকটা 4 হবে। আমরা কয়েকটা মান বলছি, এরপর একটা যদি 5 হয়, একটা আরেকটা 12 হয়, তাহলে আরেকটা 13 হবে, অথবা একটা 5 একটা 13 আরেকটা 12 হবে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে মুখস্থ মান। আপনি যদি সমকোণী ত্রিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাইলেও একই মানই আসবে, 4 আসবে। তাহলে আমরা এটা মুখস্থ বলতে পারি। আচ্ছা দেখেন, তাহলে এই যে দেখেন MB বা BM যদি 4 হয়, মানে অর্ধেক যদি 4 হয়, তাহলে বাকি অর্ধেক কত হবে, এটাও 4 হবে। তাহলে যোগ করলে কত হয়, 4 আর 4 যোগ করলে কত হয়, 8। তার মানে AB সমান সমান আমি কত পাচ্ছি, AB সমান সমান 8 পাচ্ছি, তাই তো। তাহলে CD সমান সমান কত হবে, আবার বলেন তো। CD সমানও 8 হবে, কেন CD সমান সমান কেন 8 হবে, কারণ দেখেন O থেকে M এর দূরত্ব কত, 3, O থেকে M এর দূরত্ব 3, আবার O থেকে N এর দূরত্ব কত, তাও 3। তাহলে এখানে O থেকে M এর দূরত্ব যদি 3 হয়, 3 সেন্টিমিটার দূরে যদি এটার মান 8 হয়, ওইখানেও 3 সেন্টিমিটার দূরে এটার মান কত হবে, 8 হবে। কারণ কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যার মান কি, সমান। কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে একই দূরত্বের যদি জ্যা দুইটা থাকে, তাহলে দুইটার মান কি হবে, সমান হবে। এই দেখেন কেন্দ্র থেকে এটার দূরত্ব কত, 3, আবার এটার দূরত্ব কত, 3, তাহলে এই জ্যার মান যা হবে, এই জ্যার মানও সমান হবে। তাহলে এই জ্যার মান যদি, এবির মান যদি 8 হয়, তাহলে সিডির মানও 8 হবে। অ্যান্সার হচ্ছে 8। কথা বুঝতে পারছেন? ওকে, বৃত্তটির অর্ধেক ক্ষেত্রফল কত বর্গ মিলিমিটার। আচ্ছা, আমি একটা শর্ট ভিডিও দিছিলাম আপনাদেরকে, কিছু শর্ট এমসিকিউ ভিডিও দিছি, 4-5-6টা মনে দিছিলাম, 6-7টা হবে আর কি। ওগুলো পেজের মধ্যে দেওয়া আছে, ওগুলো একটু দেখে নিয়েন। আর আজকে আরেকটা দিব, যেটা ক্লাসের মধ্যে একটা অংশ, ওই একটা ক্লাস থেকে আপনারা একটু 4-5টা এমসিকিউ পাওয়া যেতে পারে ওইখানে। একটা ভিডিও থেকে 4-5টা এমসিকিউ আপনারা পারবেন, 5 মিনিটের একটা ভিডিও থেকে 5টা এমসিকিউ পারবেন, যেটা আমাদের ব্যাচের ক্লাসে হয়েছে, ওই ক্লাসের একটা অংশ থেকে আপনাদেরকে কেটে দিয়ে দিব। তাহলে ওই 5 মিনিটের একটা ভিডিও থেকে আপনি 5টা এমসিকিউ পাইতে পারেন, কমন পাইতে পারেন। তো কমন পাইতে পারেন বলতে 5টা এমসিকিউ শিখতে পারবেন, ওইখান থেকে একটা কমন আসার সম্ভাবনা আছে, যেটা আমরা একটু ক্লাস শেষে রাতে আপলোড দিয়ে দিব, ঠিক আছে। আর আরও 6-7টা ভিডিও আছে, যেখানে একটা ভিডিও হচ্ছে ব্যালনের মানে সিলিন্ডারের একটা শর্ট এমসিকিউ দিছিলাম ট্রিক্স। তো সেখানে দেখবেন যে আমি বলছিলাম যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ। এখন দেখেন তো এখানে আমাকে ওবি কি বলছে, এই যে ওবি বলছে 6, এই যে এখানে ওসি হবে আর কি, ওসি বলছে 6, তাহলে ওবি আর ওসি কি ব্যাসার্ধ না? কারণ কি আমরা জানি কেন্দ্র দিয়ে যদি কোনো বাহু পুরাটা যায়, পুরাটা হইলে ব্যাস, তাহলে ওসি যদি পুরাটা যেত এটা ব্যাস হইতো, ওবি যদি পুরাটা যেত এটা ব্যাস হইতো, কিন্তু ব্যাসের অর্ধেক গেছে, পুরাটা বলেনি, ওবি পর্যন্ত বলছে, যতটুকু পর্যন্ত বলছে, তার মানে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি, ব্যাসার্ধ। তার মানে এখানে ব্যাসার্ধ কত বলছে, যে ওবি ব্যাসার্ধ 6 বলছে, ওসির ব্যাসার্ধ 6 বলছে, তার মানে ব্যাসার্ধ আর এর মান কত পাইলাম, আর এর মান পাইলাম 6, তার মানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার আর, তাহলে আর এর মান কত পাইলাম, 6 পাইলাম। তাহলে আমরা যদি দেখি পাই আর এর মান পাইলাম 6, 6 স্কোয়ার, তার মানে কি 36 পাই, 6 স্কোয়ার মানে 6 6 36, আর পাই যদি শেষে লিখি 36 পাই। এখন আমাকে বলছে বৃত্তটির অর্ধেক ক্ষেত্রফল কত, পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 36, তাহলে অর্ধেক মানে কি, তাকে 2 দিয়ে ভাগ দেন, তাহলে 18 দুগুণে 36, তার মানে অর্ধেক কত, অর্ধেক হচ্ছে 18 পাই। অর্ধেকের অ্যান্সার কত, 18 পাই। তাহলে বৃত্তের অর্ধেকের ক্ষেত্রফল কত, 18 পাই।
পেজে দিয়ে দিলে ভালো হবে। এগুলা আমরা তো বলছি যে পিডিএফটা আপনারা যদি পেজে নক দেন, পেজে নক দিলে আপনাকে পিডিএফটা দিয়ে দিবে, ক্লাসের পিডিএফটা দিয়ে দিবে। বুঝতে পারছি? মোহাম্মদ মামুন, এমসিকিউ একদম দুর্বল, কিভাবে কি করবেন? দেখেন, এমসিকিউ একদম দুর্বল বলতে কি, মেইন বিষয় হচ্ছে যে আপনি এমসিকিউ দুর্বল না, আপনি আসলে দুর্বল হচ্ছে যে অঙ্কগুলো যারা বুঝে, অঙ্ক যারা মোটামুটি বেসিক আছে তারা এমসিকিউ বুঝে। একবারে বেসিক না থাকলে এমসিকিউ আসলে বোঝাটা টাফ হয়ে যায়, এটা সত্য কথা। এখন কি করা যায় সেটা যদি আমাকে বলেন, আমি যে চোরা বুদ্ধি একটা অ্যাপ্লাই করতাম, বুঝছেন, একটা চোরা বুদ্ধি অ্যাপ্লাই করতাম এমসিকিউতে। যদি মানে পাস মানে না হবে এমন একটা সিচুয়েশন যদি হয়, তাহলে আমাদের স্যার একটা চোরা বুদ্ধি দিছিল, এটা আপনাদেরকে দেওয়া ঠিক হবে কিনা আমি জানি না, কারণ পরবর্তীতে যদি বাস খেয়ে যান তাহলে আমাকে আপনারা বাস দিবেন। সো কেউ রিস্ক নিতে চায় না, কেউ রিস্ক নিতে কি করে না, চায় না। তারপরে আমি আপনাদেরকে বলতেছি, যদি একবারে বিপদে পড়ে যান তাহলে এই কাজটা করতে পারেন, যেটা আমাদের স্যারে আমাদেরকে শিখেছিল যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম। তো ট্রিক্সটা হচ্ছে কি, ধরেন আপনি গণিতের এমসিকিউ বা যে কোনো সাবজেক্টের এমসিকিউ হতে পারে, কোরআন হোক, কোরআন তো আপনাদের এখন সিস্টেম চেঞ্জ করে ফেলছে, 40টা করে ফেলছে। ধরেন বাংলা এমসিকিউ হোক, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র হোক, কোরআন হোক, যেটাই হোক, অথবা গণিত হোক। ধরেন আপনি এমসিকিউ 5টা 10টা পারেন, 10টা পারেন, 10টা দাগাইলেন, অথবা আপনি 7টা পারেন, 6টা পারেন, অথবা 15টা পারেন, 20টা পারেন, দাগাইলেন। এখন সময় আছে আপনার কাছে আর 1 মিনিট বা 2 মিনিট, আপনি দেখলেন যে সময় শেষ, সময় আপনি খেয়ে ফেলছেন, কারণ 30 মিনিট সময় দিবে আপনাদেরকে, ওএমআর শিট দিবে, ওএমআর শিট তারপর তুলে ফেলবে। এখন 30 মিনিট সময় আছে, এখন আপনি কি করবেন বলেন তো? আপনার কাছে এমসিকিউ বাকি এখনো 10টা অথবা 20টা বাকি, তখন আপনি কি করবেন জানেন? আমাদের স্যার বলছে কি, আল্লাহর নাম নিয়ে সবগুলা গ দাগায় আসতে, গরুর গ দাগায় আসতে। কারণ কি, গরুর গ দাগায় আসলে ধরেন আপনার তো এমসিকিউ আছে কয়টা, 30টা, অপশন কয়টা, 4টা, তাহলে 4×7 28, 4×7 28, তার মানে প্রত্যেকটা অপশনে 7টা করে আছে। আর গরুর গতে একটু বেশি থাকার সম্ভাবনা থাকে, মানে 9টা, 8টা বা 9টা থাকার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে গরুর গতে একটু বেশি দেয়, 8টা 9টা দেয়। তাহলে আপনি যদি গরুর গ সবগুলো দাগায় আসেন, তার মানে আপনি 7টা বা 8টা কারেক্ট করতে পারতেছেন। কথা বুঝতে পারছি? 7টা বা 8টা কারেক্ট করতে পারতেছেন। কিন্তু পাস কিন্তু আপনাদের 12তে না, যেন 10-এ, 10 বা 12তে হবে, আমার ঠিক মতো খেয়াল নাই। তো পাস কিন্তু করতে পারতেছেন না, তার জন্য আপনাকে 5টা বা 10টা আগে শিওর হয়ে দাগাইতে হবে, যেগুলো আপনি জানেন অথবা আপনি পারেন। তারপরে আপনি এই ট্রিক্সটা কাজে লাগবে যে পাস করতে চাইলে, বুঝছেন? এই ট্রিক্সটা কতটুকু কাজে লাগাবে আপনাদের আমি জানি না, তো এটা রিস্ক আপনারা নিজেরাই নেবেন, আমি কিন্তু রিস্ক নিতে পারবো না ভাই। দেখা যায় অনেকে এই কথা শুনে সবগুলো গ দাগায় আসছেন, 7টা 8টা হবে, ফেল করে বসে আছেন। সব কিন্তু দাগাইলে হবে না, আপনাকে নিজে থেকে 5টা 10টা আগে পারতে হবে। কথা বুঝে আসছে? অথবা আপনি ধরেন গরুর গ দাগাইলেন সবগুলা, দাগানোর পরে বা খ দাগাইলেন, সবগুলা খ দাগাইলে হচ্ছে, অথবা সবগুলা ক দাগাইলেন, দাগানোর পরে কিন্তু 6টা 7টা হবে। এখন আপনি ধরেন যে কোনো কারণে ধরেন 6টা না দিয়ে 5টা দিল বা 4টা দিল, দিবে 6টা দিবে আশা করি দেয়, কারণ এটা সিকোয়েন্স সবসময় রাখে, অ্যান্সারের মধ্যে এটা রাখে, এটা সিক্রেট যে সবগুলা অপশনের মধ্যেই সমান ভাগে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, চাইলে এটা কাজে লাগাইতে পারেন আসলে, কিন্তু এটা রিস্ক আছে, রিস্কও আছে, হ্যাঁ, রিস্ক কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। ওকে, তারপরে আসি চিত্রে বিডিসি চাপের দৈর্ঘ্য কত? বিডিসি চাপ কোনটা? এই যে বিডিসি চাপ মানে এই যে অংশটুকু, এই যে বিডিসি মানে এতটুকু, এই বিডিসি চাপ হচ্ছে এতটুকু, এই অংশটুকু দেখেন। তাহলে বিডিসি চাপ কতটুকু? এই যে এতটুকু। তাহলে বিডিসি চাপ কি বলছে? বিডিসি চাপের দৈর্ঘ্য কত, মানে এতটুকুর মান কত, এতটুকুর মান কত। এখন কোনো একটা চাপের দৈর্ঘ্য বের করার জন্য বৃত্তের চাপের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে পাই আর থেটা বাই 180 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, এটা আপনাদের পরিমিতিতে আছে, হ্যাঁ। সো এখন দেখেন, পাই রাখলাম, আর এর মান কত পাইছি আমরা দেখলাম যে আর এর মান 6 সেন্টিমিটার রাখলাম। এখন থেটার মান কত নিব, এটা হচ্ছে কথা। দেখেন থেটার মান এই যে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে না, বৃত্তস্থ কোণ, আমরা জানি বৃত্তের যে সাথে যে কোণ থাকে তার দ্বিগুণ হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 60 হবে। আব্দুল্লাহ নোমান কি বলে, ধন্যবাদ ভাই এমন ট্রিক শেখানোর জন্য। আচ্ছা দেখেন, এটা কিন্তু রিস্ক আছে ভাই, আমি বারবার বলতেছি এটা রিস্ক আছে। যদি কোনো কারণে ধরেন আপনার কপাল খারাপ হইলো, আপনি গ সবগুলো দাগাইলেন, দেখা যায় আপনি যে 5-10টা কারেক্ট করছেন, 5-10টা নিজে থেকে দিছেন, ওইখানে গ ধরেন 4-5টা চলে আসছে, তার বাকি 4-5টা আপনি দেখা যায় ওই 4-5টা চলে আসছে, আসার পর এখন ওইখানে 2টা একটা অ্যান্সার বাকি আছে গতে। এখন আপনি গতে দাগায় আসলেন অথবা খ দাগায় আসলেন, অথবা ওইখান থেকে 2টা 3টা পড়লো, সবগুলো পড়লো না, তখন কি করবেন? রিক্সও আছে, বুঝছেন? সবকিছু বললে যে রিক্স,
ঠিক আছে, যদি দেখেন যে 1-2 মিনিট বাকি আছে তখন এই কাজটা করতে পারেন, যে 10টা-12টা বাকি আছে আমার এমসিকিউ, সময় আছে 1 মিনিট, তাহলে না দাগানো হচ্ছে দাগানো ভালো, সেই হিসাবে করতে পারেন আর কি। ওকে, তাহলে কি বললাম আমরা, বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে পাই আর থেটা বা 180 ডিগ্রি। এখন পাই আর এর মান 6, থেটা কত হবে দেখেন, এই যে বৃত্তস্থ কোণ যদি 30 হয়, আমরা জানি কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে 30-এর দ্বিগুণ কত হয় 60, তার মানে কেন্দ্রস্থ কোণের মান কত 60। এখানে থেটা মানে কেন্দ্রস্থ কোণের মান নিতে হবে, কেন্দ্রস্থ কোণ কত 60 ডিগ্রি। এই থেটা বলতে কাকে নিতে হবে, কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ নিলে কিন্তু হবে না, বৃত্তস্থ কোণ নিলে হবে না, বৃত্তস্থ কোণ মান নিয়ে 30 ডিগ্রি দিলে হবে না, কিন্তু এখানে কেন্দ্রস্থ কোণ দিতে হবে, কেন্দ্রস্থ কোণ 60, তাহলে এখানে আছে নিচে 180, তাহলে 6-6 কত হয় 36, তার মানে 360 ডিগ্রি, আর এখানে পাই আছে 360 ডিগ্রি পাই, আর নিচে হচ্ছে 180, তাহলে 180 দ্বিগুণ হচ্ছে 360, তার মানে 2 পাই। অ্যান্সার কত হচ্ছে আমার 2 পাই। ওকে, জয়নাব বেগম কি বলে, রিস্ক है तो इश्क है तो दीवाना है और दीवाना होकर गलत भी कर सकते हैं। ঠিক আছে, কারণ মানুষ জগতে যত ভুল কাজ করে সবগুলা কি করে, দিওয়ানা হয়ে করে। দেখেন, তারপরে আমরা আসি বৃত্তের ক্ষেত্রে, অর্ধবৃত্তস্থ কোণ 2 সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ 2 সমকোণ হয় না ভাইয়া। এই যে বৃত্ত, এই যে একটা বৃত্ত, এটার অর্ধেক কি, ধরেন ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলেন, এই যে ধরেন এটা অর্ধেক, এটা কি এই যে অর্ধেক বৃত্ত, তাহলে উপরে কি এটা অর্ধেক বৃত্ত মানে অর্ধবৃত্ত, আর এখানে কি, এখানে হচ্ছে অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্ত। এখন এই অর্ধেক বৃত্তের মধ্যে এখানে একটা বাহু আসলো, এখানে একটা বাহু আসলো, যে কোণটা উৎপন্ন হবে এটা হবে 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা 90 ডিগ্রি হবে। আবার এখানে অর্ধেক বৃত্তের মধ্যে একটা বাহু গেল, এখানে একটা বাহু গেল, এখানে যে কোণটা হবে এটা 90 ডিগ্রি হবে। তার মানে অর্ধেক বৃত্ত নিয়ে যে কোণটা উৎপন্ন হয় সেটা হয় 90 ডিগ্রি। এই যে কোনো একটা বৃত্তের মধ্যে অর্ধেক বৃত্ত নিয়ে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ কত হবে, 2 সমকোণ না ভাই, এটা 1 সমকোণ হবে। 1 সমকোণ হলে কারেক্ট ছিল, যেহেতু 1 সমকোণ বলেনি তার মানে এটা ভুল, তার মানে এটা ভুল। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী, সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা একটু আগে একটা জিনিস দেখলাম না, ওই যে বিডির মান 8 ছিল, তাই এসির মান ওখানে কি 8 হয়েছে, মানে এখানে একটা জ্যার 8 ছিল, এখানে মানও 8 হয়েছে। কারণ কি ছিল, কারণ দূরত্ব সমান ছিল। যদি এখানে দূরত্ব আর এখানে দূরত্ব সমান হয়, তার মানে এই জ্যার মান যা হবে যদি 3 হয় এটাও 3 হবে, কিন্তু দূরত্ব সমান হইতে হবে। এটা কেন্দ্র থেকে ধরেন দূরত্ব এটা 2, এটার দূরত্ব 2 সেন্টিমিটার হইতে হবে। তার মানে কেন্দ্র থেকে যদি দূরত্ব সমান হয়, কেন্দ্র থেকে যদি দুইটা জ্যার দূরত্ব, এই যে একটা জ্যা এই একটা জ্যা দূরত্ব যদি সমান হয় তাহলে দুইটার মানও সমান হবে। ধরেন এইখানে একটা জ্যা দিল, এই কেন্দ্র থেকে এর বাহুর মান হচ্ছে যে 5, আবার ধরেন এখানে একটা জ্যা দিল, যেটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কত, এই কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 5, তার মানে এটার মান আর এটার মান সমান হবে। কথা বুঝে আসছে, তার মানে কথা সত্য, এটা আমাদের একটা প্রমাণও আছে, উপপাদ্য 19-এ আছে। তারপর দেখেন বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ব্যাস কোনটা, কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ব্যাস, এই কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা হচ্ছে কি ব্যাস, এই ও কেন্দ্র দিয়ে, ধরেন কেন্দ্র দিয়ে যেটা যাবে, কেন্দ্র দিয়ে গেলে এটা হচ্ছে ব্যাস। আর ব্যাস কিন্তু এক ধরনের জ্যা, ব্যাসও এক ধরনের জ্যা। এখন সবচেয়ে বড় জ্যা কিন্তু ব্যাসেই সম্ভব। আপনি কেন্দ্র দিয়ে দেওয়া ছাড়া কোনোভাবেই দেখবেন যে কি হবে না, সবচেয়ে বড় রশি পাবেন না। আপনি এখানে দিলে কি সবচেয়ে বড় রশি পাবেন, এখানে দিলে পাবেন, এখানে দিলে পাবেন না, এগুলো ছোট হবে। কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা সবচেয়ে বড় হবে, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা, কথা সত্য। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 2-3। ওকে, আমরা নেক্সটে আসি একটু। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে। দেখেন, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে 3টা জিনিস দেখতে পারেন। প্রথমে আমরা একটু আসি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে আসি প্রথমে। দেখেন সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা, এই যে ধরেন ত্রিভুজের 3টা কোণ মিলে আমরা জানি 180 হয়, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ধরেন 3টা 60 করে। এখন এই ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থান করবে, পরিকেন্দ্র মানে হচ্ছে 3টা বাহুকে ভাগ করলে, মাঝখান বরাবর ভাগ করলে যেখানে এসে মিলিত হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে দেখেন সূক্ষ্মকোণী ত্রিভুজের খেলায় দেখি, এই ধরেন এই বাহুটার মাঝখানে, আনুমানিক ধরেন এটা হচ্ছে মাঝখানে, এখানে এই মাঝখান দিয়ে ভাগ করে ফেললেন, যেটা হয় নাই, আমি আবার একটু দেখাই, মাঝখান বরাবর হয়নি। ধরেন এই বাহুটার মাঝখান বরাবর হচ্ছে এটা, হ্যাঁ, এই মাঝখান বরাবর 2 ভাগ করে ফেললেন, ছেদ করে ফেললেন। আবার ধরেন এই বাহুটার মাঝখান বরাবর হচ্ছে এখানে, এখান দিয়ে ছেদ করে ফেললেন। আবার এই বাহুটার মাঝখান বরাবর 2 ভাগ করে ফেললেন, এই ছেদ করলেন। কোথায় গিয়ে মিলিত হয়েছে, 3টা বাহু ছেদ করার পরে মাঝখানে গিয়ে মিলিত হয়েছে। তার মানে সূক্ষ্মকোণীর পরিকেন্দ্র কোথায় হবে, ত্রিভুজের অভ্যন্তরে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র
সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? ত্রিভুজের অভ্যন্তরে বা ত্রিভুজের মাঝখানে, ত্রিভুজের অভ্যন্তরে। ওকে, এবার আমরা আসি 2 নাম্বার, সমকোণী ত্রিভুজের বেলা কই হবে? সমকোণী ত্রিভুজের বেলায় সমকোণী ত্রিভুজে কি হবে? সমকোণী ত্রিভুজ কিরকম হয়? এই যে আমরা জানি এরকম হয়। তাহলে এটাকে যদি আমরা 3টা বাহুকে কি করি, সব মাঝখান বরাবর ভাগ করি, 3টা বাহুকে যদি মাঝখান বরাবর ভাগ করি, এই যে বাহুটা ধরেন মাঝখান এখানে, এই মাঝখান বরাবর ভাগ করলাম, এই যে এই বাহুটা ধরেন মাঝখান এখানে, এই যে মাঝখান বরাবর ভাগ করলাম। এবার ধরেন যে অতিভুজ, অতিভুজ কোথায়? এই যে অতিভুজের মাঝখান ধরেন এই যে এখানে, এইখান বরাবর মাঝখান বরাবর ভাগ করলাম। তাহলে দেখেন তো 3টা বাহু কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই যে ধরেন মাঝখান ধরেন যে এখান দিয়ে, আপনি ধরেন চাইলে বাহু ভাগ করতে পারেন মাঝখান দিয়ে, তাহলে এই যেখানে এসে মিলিত হয়েছে। তার মানে 3টা বাহুকে যদি আপনি মিল করেন, মানে ভাগ করেন, এই একটা বাহুকে ধরেন লম্বকে ভাগ করলাম, এখানে আসছে, এই যে ভূমিকে ভাগ করলাম মাঝখান বরাবর, এখানে আসছে, অতিভুজকে মাঝখান বরাবর ভাগ করলাম, এই যে এখানে মিলছে। তার মানে সমকোণী ত্রিভুজের বাহু পরিকেন্দ্র কোথায় হয়? অতিভুজের উপর হয়। এই যে অতিভুজের উপর, এটা কিন্তু অতিভুজ, অতিভুজের উপর হয়। তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হয়? অতিভুজের উপর, অতিভুজের উপর। এটা মুখস্থ করেন, এই 3টা জিনিস একটু মুখস্থ করেন। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের স্থূলকোণী, যেটা আমাদের প্রশ্নে বলছে, অতিভুজের উপর। এই 3টা জিনিস একটু আপনি যদি হাতে কলমেও আঁকেন, মানে একটা চিত্র আঁকবেন এই সমকোণী, এই স্থূলকোণী ত্রিভুজের, সূক্ষ্মকোণী ত্রিভুজের আর সমকোণী ত্রিভুজের, একে হাত দিয়ে মাঝখান বরাবর ভাগ করেন, দেখবেন আপনি নিজে দেখবেন যে কোন জায়গায় মিলতেছে। বুঝছেন? পরীক্ষা হলে আপনি নিজেই দেখতে পারবেন। সেটা যে আপনার মুখস্থ করতে হবে এমনও না, আপনি পরীক্ষার হলে নিজেই আপনি বের করতে পারবেন চাইলে। ওকে, তারপরে আমরা একটু আসি যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে। স্থূলকোণী ত্রিভুজ কোনটা? যার 3টা বাহু কি নাই, সমান নাই। এই ধরেন এরকম একটা বাহু, এইরকম একটা ত্রিভুজ, ঠিক আছে? এখন এরকম একটা ত্রিভুজ, এখন আমরা একটু দেখি তো, এটার মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর ভাগ করেন, করলাম। এবার এই যে এই বাহুটা আছে না, এই বাহুটাকে আপনি মাঝখান বরাবর ভাগ করেন, করলাম। এবার এই যে এটাকে মাঝখান বরাবর এখানে না, তাহলে এটারও মাঝখান বরাবর ভাগ করেন। সরি, মাঝখান বরাবর হয়নি। আচ্ছা, আবার একটু আগে দেখেন, এই যে স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে এই যে এরকমটা, মানে যার কি নাই, 3টা বাহুর কোনো আঁকা বাঁকা, মানে আঁকা বাঁকা কোনো মিল নাই। তাহলে ধরেন যে এটা বাহুর মাঝখান বরাবর কি করলাম, এই ছেদ করলাম এখানে। এই যে বাহুর ধরেন মাঝখান বরাবর এখানে, তাহলে এটারও মাঝখান বরাবর, সরি মাঝখান বরাবর এখানে, এই যে ধরেন এখানে ছেদ করলাম। এবার এই সমকোণী ত্রিভুজটা, এইটা দেখেন, এই বাহুটা দেখেন, এটা ধরেন মাঝখান বরাবর এখানে, হচ্ছে না, স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে না। দেখেন স্থূলকোণী ত্রিভুজটা অনেকটা এরকম হয়, এই যে এরকম হয়। স্থূলকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার 3টা বাহু কি হয়, আঁকা বাঁকা হয়। তাহলে ধরেন এই যে এটা মাঝখান বরাবর ছেদ করেন, মাঝখান বরাবর ছেদ করলাম, ওকে ফাইন। এবার এটার মাঝখান বরাবর, এই যে এই বাহুটার মাঝখানে এখানে হয় না, তাহলে এই মাঝখান বরাবর ছেদ করেন, করলাম। এবার এটা এই বাহুটা বাকি আছে, যেটা মাঝখান বরাবর ছেদ করতে হবে। তাহলে ধরেন এই মাঝখান বরাবর এখানে ধরলাম, তাহলে এই যে মাঝখান বরাবর ছেদ করলাম। কোথায় এসে মিলছে 3টা বাহু? পরিকেন্দ্র, ত্রিভুজের বাইরে এসে মিলছে। তার মানে স্থূলকোণী ত্রিভুজের বেলায় পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করবে? ত্রিভুজের বাইরে ব্যবহার করবে, বাইরে, বহির্ভাগে। বহির্ভাগে মানে বাইরে। কথা বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের বেলা। তাহলে আমরা কি কি দেখলাম বলেন তো? সমকোণী ত্রিভুজের বেলায় কি হবে? সমকোণী ত্রিভুজের বেলায় পরিকেন্দ্রটা অতিভুজের উপরে থাকবে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় পরিকেন্দ্রটা ত্রিভুজের মাঝখানে হবে, আর স্থূলকোণী ত্রিভুজের বেলায় পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে হবে। এখন আমি হয়তো কলম দিয়ে আঁকতে গেলে একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা যদি খাতা কলমের মধ্যে, কাগজের মধ্যেও সমকোণী ত্রিভুজ, এরপরে দিয়ে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর যদি স্থূলকোণী ত্রিভুজ আঁকেন, আঁকার পরে কলম দিয়ে আপনারা আনুমানিক, একবার স্কেলও লাগবে না, স্কেল দিয়ে করলে তো ভালো, একবার কলম দিয়ে মাঝখানে মাঝখানে 3টা বাহুর মাঝখান বরাবর দাগ দিবেন, দেখবেন যে জায়গা মিলে, দেখবেন আপনি নিজে দেখবেন কোথায় মিলতেছে। কথা বুঝতে পারছি? আপনারা নিজেই দেখবেন কি কোথায় মিলতেছে। সো আপনারা নিজেরাই পারবেন এটা। তারপর আমরা আসি, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত? বৃত্তের ব্যাস মানে কি জানেন? ব্যাস মানে হচ্ছে 2r, আর পরিধির সূত্র হচ্ছে 2πr, 2πr। এখন বলছে অনুপাত কত? অনুপাত মানে কি জানেন তো? 2r অনুপাত 2πr। অনুপাত মানে হচ্ছে ভাগ, তার মানে 2r ভাগ আমরা 2πr বলতে পারি। এখন এই যে 2 কাটা, আর কাটা, উপরে থাকে 1 আর নিচে থাকে পাই, তার মানে 1 ভাগ পাই পাচ্ছি। আর 1 ভাগ পাইকে আমরা কি বলতে পারি? বলতে পারি না 1 অনুপাত পাই, কারণ ভাগ মানে হচ্ছে অনুপাত, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে অ্যান্সার কি হবে? 1 অনুপাত পাই। ওকে, তারপরে আসি আমরা,
চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। 4টা বাহু অথবা 4টা বাহু একটা কোণ, অথবা 3টা কোণ 2টা বাহু, অথবা 3টা বাহু 2টা কোণ, যাই করেন না কেন আপনি কি করবেন? চতুর্ভুজ অঙ্কনের জন্য সোজা কথা 5টা উপাত্ত প্রয়োজন হয়, মানে 5টা জিনিসের দরকার হয়। 3টা বাহু 2টা কোণ, অথবা 5টা বাহু, অথবা আমাদের 4টা কোণ একটা বাহু, অথবা 4টা বাহু একটা কোণ, যাই দেন না কেন। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মুখস্থ করবেন আর কি। মুখস্থ বলতে একটু মাথায় রাখলে এটা মনে থাকবে, এটা তো কঠিন কিছু না। আচ্ছা, তারপরে আসি এবারে। তাহলে আমাদের বৃত্তের আলাপ আলোচনা মোটামুটি শেষ। বৃত্তের এমসিকিউ মোটামুটি আমরা যতটুকু পারছি দেখার চেষ্টা করছি, মানে দেখছি। এবার আমরা একটু ত্রিকোণমিতির আলাপ আলোচনা শুরু করি। ত্রিকোণমিতির এমসিকিউগুলো একটু দেখি। বৃত্তের এমসিকিউর জন্য আমি বললাম যে আমরা আরেকটা এমসিকিউ একটা ভিডিও থেকে, যেখানে 5 মিনিট একটা ভিডিও থেকে 5টা এমসিকিউ শিখতে পারবেন, সেটা আমরা ক্লাসের পরে আপলোড দিব পেজে, একটু পেজে খেয়াল রাখেন। তারপর আমরা একটু আসি ত্রিকোণমিতির এমসিকিউতে। দেখেন, cosec থিটা প্লাস cot থিটা সমান 5/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা সমান কত? cot থিটা মাইনাস cosec থিটা সমান কত? আচ্ছা, দেখেন এটা কি করতে হবে একটু আমরা যদি একটু দেখি, এটা কি হবে বলেন তো? এটার আনসার কি হবে বলেন তো? এটা অনেকে পারার কথা, তো এটা একবারে সহজ, একবারে সহজ, একবারে সহজ। আচ্ছা, অনেকে অ্যান্সার দিতে পারতেছে, অনেকে অ্যান্সার দিতে পারতেছে। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে কি জানেন, এই ভিডিওটা একটু, এই লাইভটা একটু শেয়ার করে দিয়েন, এবং শেয়ার করার পর আপনারা একটু অনলাইন মাদ্রাসার মধ্যে পেজ, মানে ক্লাসের যে কোনো একটা অংশের স্ক্রিনশট পাঠিয়ে বলবেন যে আমাকে ক্লাসটা আমি করছি, এবার আমাকে একটু পিডিএফটা দেন। তাহলে আপনাকে পেজে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। কথা বুঝে দিতে পারছি? পেজের মধ্যে ক্লাস শেষ হলে যদি একটু নক দেন, তাহলে আপনাকে কি করবে? পিডিএফটা দিয়ে দিবে। ওকে, অনেকে ক বলছেন, অনেকে খ বলছেন, ক বেশিরভাগ বলছেন। সো আমরা এটা করার আগে পরেরটা দেখি আগে। এটা আসতেছি, আমি এটা আসতেছি, এটা আসার আগে পরেরটা দেখি। আচ্ছা, এরপরে ছিল এরকম একটা ছিল মনে হয়, এই যে এটাতে দেখি আগে, এটা দেখি, এটা দেখি পরে এটা দেখবো। হ্যাঁ, আগে এটা দেখি পরে এটা দেখবো, আমরা প্রিভিউ আসবো। দেখেন, sec থিটা মাইনাস tan থিটা সমান বলছে 3/2, তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান কত? এখানে একটা জিনিস খেয়াল করেন, এই মাঝখানে মাইনাস আছে, এখানে মাঝখানে প্লাস দিয়ে দিছে, তাহলে জাস্ট এটা উল্টে দিবেন। এখানে 3/2 বলছে, তো 2 উপরে যাবে, 3 নিচে নেমে যাবে, তাহলে অ্যান্সার কি হবে? 2/3। কথা বুঝতে পারছি? 1 সেকেন্ড লাগে, কত? 1 সেকেন্ড লাগে এটা অ্যান্সার করতে। যে sec থিটা মাইনাস tan থিটা আছে, তাহলে 3/2, sec থিটা প্লাস tan থিটা, মানে প্লাস tan থিটা হয়েছে, তাই আমরা উল্টাই দিব, খালি 2/3 হয়ে যাবে অ্যান্সার। ওকে, অ্যান্সার এটা বুঝলাম, এটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের ওইটা কি হবে? এটা হচ্ছে কথা। এর আগেরটা কি হবে? এই যে এটা কি হবে? এইখানে কি হবে? এখানে একটা ঝামেলা কি দেখেন, এখানে cosec থিটা প্লাস cot থিটা বলছে, এখানে cot থিটা মাইনাস cosec থিটা বলছে, মানে কটটা পরে ছিল, এটা আগে চলে আসছে। এই যে cosecটা আগে ছিল, এটা পরে চলে গেছে। এখানে কিন্তু একটা জিনিস আপনাদের সাথে গেমটা খেলছে, সেটা কি? এখানে cot থিটার আগে প্লাস ছিল, এখানে cot থিটার আগে প্লাস আছে, কিন্তু আমরা পরের এমসিকিউ যেটা দেখছি, এখানে শেষেরটার যে এমন ছিল তেমনই আছে, মানে cosec, এখানে cosec থাকতো, যদি cot থাকতো, যদি মাঝখানে মাইনাস হইতো, তাহলে আমরা শুধু উল্টে দিলে হয়ে যেত। ধরেন এখানে cosec থিটা প্লাস cot থিটা বলছে না, cosec থিটা প্লাস cot থিটা বলছে, এটা সমান এটা, তাহলে cosec থিটা মাইনাস cot থিটা যদি বলতো, তাহলে অ্যান্সার কি হইতো? এখানে 2/5 উল্টে দেন, তাহলে 5/2, সরি 5/2 দিছে, তাহলে 5/2 দিছে যেহেতু, তাহলে উল্টে দেন, 2 উপরে যাবে, 5 নিচে যাবে, 2/5 হবে। কিন্তু খেলাটা কোন জায়গায় ঘুরেছে একটু খেয়াল করেন, একটু মাথা খাটান, দেখেন। কিন্তু এখানে ঝামেলাটা করছে, এখানে cosec শুরুতে ছিল, কিন্তু এটা cosec শুরুতে রাখে নাই, cosec পরে নিয়ে গেছে। এখানে cot শুরুতে ছিল, এটাকে আগে নিয়ে আসছে, শেষে ছিল, এটা আগে নিয়ে আসছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন? সামনে একটা মাইনাস আনতে হবে। যদি cosec থিটাকে যদি এভাবে না দিয়ে, এখানে যদি উল্টা দিছে, মানে cot থিটাকে আগে দিছে আর cosecকে পরে দিছে, cosec থিটাকে পরে দিছে, সেক্ষেত্রে একই জিনিসই হবে, মানে উল্টে যাবে। 5/2 আছে, উল্টে যায় কি হবে? 2/5 হবে, কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে। কারণ কি? এই যে আপনার অনুপাতটাকে উল্টে ফেলছে, অনুপাতটাকে আগেরটাকে পরে নিয়ে গেছে, পরেরটাকে আগে নিয়ে আসছে, এই কারণে একটা সামনে মাইনাস দিতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? -2/5। কথা কি বুঝতে পারছি? কথা কি আমি বুঝতে পারছি? যদি সেম থাকতো, মানে সামনেরটা সামনে রাখতো, পরেরটা পরে রাখতো, মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিত, তাহলে উল্টে দিতাম।
কিন্তু এখানে সামনেরটা পিছনে নিয়ে গেছে, আবার পিছনেরটা সামনে নিয়ে আসছে, তখন আপনার মাইনাস থাকলে কি করতে হবে? উল্টাইতে হবে, প্লাস সামনে একটা মাইনাস দিতে হবে। কথা বুঝতে পারছি? ওকে, আশা করি বুঝতে পারছেন। নেক্সটে আসি। sec θ সমান 2 হলে tan θ এর মান নিচের কোনটি? এখন আমরা জানি কি ত্রিকোণমিতি এটা দুইভাবে করা যায়, আসলে দুইভাবে করা যায়, আমি দুইটা ভাবেই দেখাই দিচ্ছি। যারা সূত্র পারেন তাদের জন্য খুব ইজি, যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান কি 1, এটা সূত্র অনুযায়ী, এটা সূত্র ত্রিকোণমিতির সূত্র, যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1। যারা সূত্র পারেন না তাদের জন্য আমি বলতেছি কিভাবে করবেন, তারা পিথাগোরাসের সূত্র তো পারেন, ওইটা দিয়েও করা সম্ভব। তাহলে আমরা এটাতে একটু দেখি আগে। sec স্কয়ারের মান কত বলছে? 2 বলছে, তাহলে 2 এই যে sec θ এর মান 2, তাহলে উপরে স্কয়ার রয়ে যাবে, মাইনাস tan স্কয়ার θ সমান 1। তাহলে 4 স্কয়ার 2 স্কয়ার মানে কত? 4, তাহলে 4 মাইনাস tan স্কয়ার θ সমান 1। এখানে মাইনাস tan স্কয়ার θ থাকতেছে, আর এখানে প্লাস 4 এর পাশে গেলে 1 মাইনাস 4, তাহলে মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 3 হবে। 4 থেকে একবার দিলে 3, বড়টার আগে মাইনাস, তাই মাইনাস, তাহলে মাইনাস tan স্কয়ার θ। এখন এই মাইনাস দুই পাশ থেকে কাটা যাবে, আর স্কয়ারের পাশে গেলে কি হবে? রুট হবে, তাহলে tan θ সমান, এখানে স্কয়ারের পাশে আসবে রুট হয়ে যাবে, তাহলে √3। তাহলে অ্যান্সার কি পাচ্ছি আমি? √3 পাচ্ছি। এখন এইভাবে করতে পারেন, অথবা আমরা কসের বিপরীত কি জানি? কস মানে কি? কবরে ভূত আছে। সমকোণী ত্রিভুজের বেলা যদি বলি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? তার বিপরীত অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। sec θ মানে কি? sec θ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে কস মানে কি? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, আর এখানে সেক, কসের বিপরীত সেক, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে 2 বলছে মানে কি? তার মানে উপরে অতিভুজ মানে 2, আর আমরা জানি সব সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে আমার ভূমি হচ্ছে 1। তাহলে আমরা অতিভুজ পাচ্ছি 2, ভূমি পাচ্ছি 1। এবার আপনি পিথাগোরাসের সূত্র দিয়ে লম্বটা বের করেন। আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান, যে অতিভুজ 2, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব তো আমি জানি না, ধরেন নাম দিলাম AB, তাহলে AB স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত? 1, তাহলে ভূমি স্কয়ার, 2 স্কয়ার মানে 4, এখানে 1 স্কয়ার মানে 1ই হবে, তাহলে প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, আর এখানে হবে AB স্কয়ার। 4 থেকে একবার দিলে 3, স্কয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাহলে AB সমান সমান কি পাবো আমরা? √3 পাবো। তাহলে এটা আপনি চাইলে পিথাগোরাসের সূত্র দিয়েও করতে পারেন। কোন গ্রুপে অ্যাসেস দিব? অনলাইন মাদ্রাসার পেজে দিলে হবে, অনলাইন মাদ্রাসার পেজে অ্যাসেস দিলে হবে। ওকে, এটা তো আমরা দেখলামই। দেখেন প্রথমটা প্রথমে আছে, পরেরটা পরে আছে, মাঝখানে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস হয়ে গেছে, তাই আমরা উল্টাই দিছি। কথা বুঝতে পারছি? সো এটা তো আমরা দেখলাম। ওকে, তারপরে আসি। tan 5 এর সমান 1 হলে a এর মান নিচের কোনটি? দেখেন কি বলছে আমাকে, tan 5 এর সমান 1 হলে a এর মান নিচের কোনটি? এই যে a এর মানটা চাইছে আমাকে। এখন tan কত ডিগ্রির মান 1 বলেন তো? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান 1। এখন এই পাশের tan এই পাশের tan কাটা যাবে, কারণ কি জানেন? এই tan এখানে গুণ অবস্থা আছে না, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে তখন এই tan কাটা যাইতো আর কি। তো আমরা একবারে কেটে দিলাম, আমরা এত গুণ সাইড চেঞ্জ না করে একবারে দুই পাশ থেকে কেটে দিলাম। তাহলে আমার থাকতেছে এখানে 5a, আর এখানে থাকতেছে 45। এখন এই যে এর সাথে 5 গুণ অবস্থা আছে না, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে, তাহলে 45 ভাগ 5, 5 নং 45। তার মানে এর মান কত পাইলাম আমি? 9 পাইলাম। এর মান কত পাইলাম? 9 পাইলাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9 ডিগ্রি। হোয়াটসঅ্যাপ নাকি মেসেঞ্জার? মেসেঞ্জারে অনলাইন মাদ্রাসার ফেসবুক যে এই যে গ্রুপ পেজে লাইভ করতেছেন, এই পেজের মেসেঞ্জারে নক দিলে হবে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। আমরা নেক্সটে আসি। ওকে, আমরা একটু নেক্সটে আসি। দেখেন cosec θ রুট sec স্কয়ার θ মাইনাস 1, কি বলছে এখানে? cosec θ রুট sec স্কয়ার θ মাইনাস 1। এখন আমরা sec স্কয়ার θ মাইনাস মানে কি জানেন? sec স্কয়ার θ মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার θ। কি? tan স্কয়ার θ, এটা হচ্ছে সূত্র। এই sec স্কয়ার θ মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার θ। আর cosec মানে আমরা কি বলতে পারি? 1/sin θ, কারণ cosec এর বিপরীত হচ্ছে sin।
সূত্র না, এটা পুরোটা সূত্রের খেলা। এখন সূত্র যদি না জানেন একটু বোঝাটা টাফ হয়ে যাবে, তো বুঝতে পারছি। এখন স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে ট্যান থেটা। এখন ট্যান থেটা মানে কি জানেন? ট্যান থেটা মানে হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা। আর কসেকের বিপরীত হচ্ছে সাইন, তাহলে সাইন বিপরীত মানে কি 1 দ্বারা বিপরীত বোঝায়, তাহলে 1/sin পাচ্ছি এখানে। তখন এই সাইন থেটা কাটা যায়, থাকে 1/cos থেটা, থাকে কি 1/cos থেটা। এখন 1/cos মানে কি? কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে 1/cos মানে হচ্ছে বিপরীত বোঝাচ্ছে, তাহলে কসের বিপরীত হচ্ছে সেক থেটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেক থেটা। এটা যারা সূত্র পারেন তারা একবারে এক নিমিষে বুঝে যাওয়ার কথা, কিন্তু সূত্র না পারলে একটু বুঝতে সমস্যা হওয়ার কথা। বুঝতে পারছি? ওকে, এটা আপনারা বলেন একটু, এটা তো আপনারা পারার কথা। বলেন এটা কি হবে? cosec থিটা প্লাস cot থিটা সমান 1, cosec থিটা মাইনাস cot থিটা সমান কত হবে? এটা একটু বলেন তো, এটার আনসারটা একটু বলেন। 28 নাম্বারটা বলেন, 28 নাম্বারটা বলেন একটু, 28 নাম্বারের আনসারটা বলেন। জরুরিগুলো শর্ট করে পড়িয়ে দেন, প্রচুর পড়তে হবে। হ্যাঁ, আমরা জরুরিগুলোই পড়াচ্ছি, যেগুলো একটু ইম্পর্টেন্ট দেখেই পড়াচ্ছি। ওকে, দেখেন তাহলে এটা কি হবে? এটার মান হবে 2, কারণ কি cosec থিটা প্লাস cot থিটা যদি হাফ হয়, cosec থিটা মাইনাস cot থিটা, তারপর উল্টে দেন, 2 উল্টে যাবে, 1 নিচে নেমে যাবে, তাহলে নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তার মানে অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে 2। আমরা দ্রুত শেষ করতেছি, হ্যাঁ দ্রুত শেষ করি। আর আমরা যতগুলো এমসিকিউ নিব করাবো, ওইগুলো সবগুলোই আমরা ইম্পর্টেন্ট দেখে করাবো, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসার মতো অথবা অনুরূপ কাছাকাছি আসবে, ঠিক আছে? কাছাকাছি আসবে। তাহলে দেখেন ট্যান থেটা মানে কি জানি আমরা? ট্যান থেটা মানে হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে দেখেন এখানে আমাদেরকে বলছে কি ট্যান থেটার মান কত বলছে? 3/4, তার মানে লম্ব 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব কত বলছে? 3 আর ভূমি বলছে 4। তাহলে অতিভুজ কত হবে বলেন তো? মুখস্থ? ওই যে বলছিলাম না, একটা যদি 3 আর 4 হয় তাহলে আর 3 4 যদি দুইটা হয় তাহলে আরেকটা হবে 5, আরেকটা হবে 5। আপনি যদি এটা পিথাগোরাসের সূত্র দিয়ে করেন, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে দেখবেন মান 5 আসতেছে। ওকে, বুঝলাম। তাহলে অতিভুজের মান 5 পেলাম। তাহলে সেক থেটা মানে কি? কসের বিপরীত হচ্ছে সেক। আমরা একটু আগে দেখছিলাম যে কস মানে কি? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীত যদি সেক হয় তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি, উল্টে দিতে হবে জাস্ট, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত দেখলাম? 5 আর ভূমি দেখলাম 4, তাহলে হবে অতিভুজের মান 5 পাইলাম, ভূমির মান 4, তাহলে 5/4। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার। তারপরে আমরা আসি, এটা তো আপনারা পারার কথা, এটা আপনারা বলেন, একটু বলেন ফাস্ট একটু ফাস্ট। 30 নাম্বারটা একটু ফাস্ট বলেন, ফাস্ট 30 নাম্বারটা একটু ফাস্ট বলেন, ফাস্ট। ফাহিমা, সিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেনের সাজেশন দেন। আচ্ছা, আমার কাছে যদি পার্সোনালি সাজেশন চান, তাহলে আমি বলবো কি, আপনাদের লেকচারের মডেল টেস্ট বেরিয়েছে একটা কয়েকদিন আগে, ওখানে 8টা মডেল টেস্ট আছে। হ্যাঁ, ওই 8টা মডেল টেস্টে যতগুলো এমসিকিউ আছে, সিকিউ আছে আর এসকিউ আছে, ওগুলো সবগুলো দেখে যান একটু, ওগুলো সবগুলো দেখে যান। যদি আপনারা কেউ বইয়ের অঙ্ক শেষ করে থাকেন তাদের জন্য, যদি একবার খুব ভালো পারেন, বইয়ের অঙ্ক শেষ করছেন, এটা তাদের জন্য সাজেশনটা। কথা বুঝতে পারছি? ওকে, হবে, কারণ কিভাবে বুঝলাম বলেন তো? এই যে cot থিটা মাইনাস cos বলছে, এখানে cosec প্লাস cos বলছে, প্লাস মানে কি? বিপরীতটা বলছে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে উল্টা দিতে হবে। 3/4/3 আছে, এটা 3/4 হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে কি, cot এখানে শুরুতে আছে, এটা শেষে, এখানে cosec শেষে আছে, এটা শুরুতে আছে, তার মানে সাইড চেঞ্জ করে ফেলছে। সাইড চেঞ্জ করলে শুরুতে একটা মাইনাস আনতে হয়, তাহলে এটা হবে -3/4। ওকে, আপনারা তো পারেন, দেখি যে আপনারা অ্যান্সার করতেছেন। ওকে, আমরা তো দেখছি এরকম এমসিকিউ। এবার আমরা এখানে আসি, কি বলছে? cos θ/3, cos θ/3 সমান সমান কত বলছে? হাফ বলছে। এখন থেটার মান কত? থেটার মান কত? দেখেন, আমরা cos কত ডিগ্রির মান হাফ জানি, এটা বলেন তো আগে। cos কত ডিগ্রির মান হাফ? cos কত? আমি কিন্তু মান মুখস্থ করি না, আমি একটা ট্রিক্স ফলো করি আঙ্গুল দিয়ে আর কি, আমি শিখাইছিলাম আমাদের প্রাইভেট ব্যাচে। সো সেটা কি? cos-এর বেলা হচ্ছে রুট কনিষ্ঠার দিকে ভাগ 2, রুট কনিষ্ঠার দিকে ভাগ 2। ধরেন আমি যদি এখানে, আমাকে কত বলছে? হাফ বলছে, তার মানে উপরে 1 হবে, তাহলে 60 ডিগ্রি নিলে দেখেন কনিষ্ঠার দিকে একটা থাকে, 1/2 হয়, রুট 1/2 মানে 1/2, তার মানে cos 60 ডিগ্রি হবে।
cos 60 ডিগ্রি। তাহলে দেখেন এখানে cos কাটা যায়, কারণ এখানে গুণ অবস্থা আছে, এই পাশে ভাগ হবে, উপরে নিচে কাটা যাবে। তাহলে থাকতেছে কি θ/3 সমান 60 ডিগ্রি। এখন এখানে 3 গুণ অবস্থা ভাগ অবস্থা আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে θ সমান 60 ডিগ্রি গুণ 3, তাহলে 318, তার মানে 180 ডিগ্রি। থিটার মান কত পাচ্ছি? 180 ডিগ্রি পাচ্ছি। ওকে, কাজী নোমান লেকচার টেস্ট পেপার থেকে কমন পাবে? কমন পাবো আমি কখন বলছি? একবারও বলছি কমন পাবেন, মানে ওইখান থেকে কাছাকাছি আসার পসিবিলিটি আছে আর কি। হ্যাঁ, আমি যেটা গতবার দেখছি, আমি গত বছর যখন পড়াইছি বা তার আগের ব্যাচে যখন পড়াইছি, তখন আমি দেখছি যে মানে কাছাকাছি থাকে। কাছাকাছি বলতে প্রায় ক্লোজলি থাকে আর কি। মানে ক্লোজলি বলতে কি, একই নিয়মের মধ্যে থাকে, একই নিয়মের মধ্যে, হয়তো সংখ্যার একটু পাল্টাই দেয় অথবা হালকা একটু ঘুরাই দেয়। এটা আপনি দেখলেই বুঝবেন, যদি আপনার বেসিক থাকে আপনি দেখলেই ধরে ফেলতে পারবেন সাথে সাথে। সো ওইখান থেকে প্র্যাকটিস করলে আপনার মানে পারার সম্ভাবনাটা বেশি, যদি আপনি বুঝে বুঝে করতে পারেন। ওইটা বললাম। হুবহু কোথাও থেকে কমন পড়ে না, হুবহু কেউ আপনাকে কমন দিতে পারবে না, বাংলাদেশে কেউই পারবে না। যদি কেউ বলে তার মানে সে আপনাকে প্রতারণা করতেছে আপনার সাথে। কথা বুঝতে পারছি? সো হুবহু কমন কেউই দিতে পারবে না আপনাকে। আচ্ছা দেখেন, আমরা আসি কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আমরা কি জানি বলেন তো? এই একটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয়, তাই না? এবং বাকি দুইটা কোণ মিলে কত হয়? বাকি দুইটা কোণ মিলে 90 হয়, তাই তো? এখন আমরা একটু দেখি তো, এই যে দেখেন এখানে 6 আর 13 যোগ করে দেখেন তো 18 হয় কিনা। কারণ একটা তো একাই হবে 90, একটা হবে একাই 90 ডিগ্রি, আর বাকি দুইটা মিলে 90 হবে। তার মানে এই দুইটা মিলে কি হবে? এটা সমান হবে। এই ধরেন এই কোণটার নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তার মানে এ আর সি কোণ যোগ করলে আমি কি পাবো? বি কোণ পাবো, তাই তো? এই যে এই দুইটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে, আর এই একাই 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ মিলে 180। এই যদি একাই 90 হয়, তাহলে বাকি দুইটা কত হবে? 90, বাকি দুইটা মিলে 90 হবে। তাহলে 90, 90, 180 হবে তখন। তাহলে আমরা বলি এটা যদি 90 হয়, তাহলে এই দুইটা মিলে কত হবে? 90 হবে। ওকে, ফাইন। তার মানে এই দুইটা কোণ যোগ করে আমি এটা সমান পাবো। তার মানে এখানে দেখেন তো, কোণ দুইটা যোগ করে পরেরটা সমান পাওয়া যায়। কোণ দুইটা যোগ করে পরেরটা সমান পাওয়া যায়। 6 আর 13 যোগ করলে কত হয়? যোগ করেন। 6 আর 13 যোগ করলে হয় 19। তাহলে এটা হচ্ছে 18। সমান সমান পাইছি? পাই নেই, সমান হয় নাই। এবার আমরা এই দুইটাকে যোগ করেন। 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। সমান সমান 9 পাইছি? পাই নেই, মিলে নে, বাদ। 3 আর 5 যোগ করেন, কত হয়? 3 আর 5 যোগ করলে কত হয়? 8 হয়। সমান সমান 10 পাইছি? পাই নাই। তার মানে প্রথম দুইটা যোগ করে পরেরটা পাই নেই। এবার আমরা দেখি 7 আর 8 যোগ করেন, কত হয়? 15। সমান সমান 15 পাইছি? পাইছি। এটা হচ্ছে আমার আনসার। কথা বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছেন? যদি একটা কোণ একাই 90 হয় আর বাকি দুইটা মিলে যদি 90 হয়, তার মানে বাকি দুইটা যোগ করলে আমি পরেরটা সমান পাবো। কথা বুঝতে পারছেন? অ্যান্সার হচ্ছে গ। ওকে, ইজি লাগতেছে এখন? কিছুটা কি ইজি লাগতেছে? ওকে, এখন কি কিছুটা ইজি লাগতেছে? একটু বলেন তো, আজকের ক্লাসের পরে আপনাদের কাছে কি কিছুটা ইজি মনে হইতেছে? যে না, এমসিকিউ মোটামুটি আসলে দিতে পারবো, একবারে দিয়ে আসতে পারবো না এমন না, অ্যাটলিস্ট 20-25টা হইলেও দিয়ে আসতে পারবো, বা মোটামুটি পারবো। কালকে ক্লাস কখন করাবেন? কালকে আমরা সকালে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, যে সকালে 11টার দিকে। কারণ আপনারা সকাল ফজরের পর থেকে 6টার পর থেকে 11টা পর্যন্ত নিজেরা পড়াশোনা করেন, কিন্তু দুপুরবেলার টাইমটা পড়াশোনা করেন না। 11টার দিকে থেকে দেখা যায় বোরিং সময় কাটান, একটু ঘুরে ফিরে বেড়ান, বা দুপুরবেলা গরম থাকে, একটু শুয়ে থাকতে ভালো লাগে, তো ওই সময়টা ক্লাসটা করেন। ওই সময় ক্লাস করলে কি হবে? আপনার সময়টা কাজে লাগবে, কারণ ওই সময়টা আপনার কাজে লাগে না, আমি জানি। সকাল থেকে 10টা-11টা পর্যন্ত, ফজরের পর থেকে 10টা-11টা পর্যন্ত পড়েন, নিজে অঙ্ক করেন, প্র্যাকটিস করেন বাসায়। আর 11টার পর থেকে তাহলে আমরা ক্লাসটা, সকালে 11টা থেকে ক্লাসটা দিব। আমরা ক্লাসটা ঘোষণা এখনই দিয়ে দিব, সকাল 11টা থেকে আগামীকালকে ক্লাস দিব। ওকে, সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টায়। সকাল 11টা। আর এই ক্লাসের পিডিএফ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এখন বাজে 10টা34, 11টার পরে পাবা, ঠিক আছে? আপাতত রিল্যাক্স হো ইনশাল্লাহ। আর একটা ভিডিও পাঠাচ্ছি একটু পরে, ওটা দেখো।
ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।